কবিতা লিখেছো? ছোটবেলায়। না, এই জেএনইউতে থাকাকালীন? হ্যাঁ। তার মানে ছাত্র জীবনের রাজনীতিতে কবিতা লেখা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে ছাত্র জীবনের রাজনীতি, সেটা তো করেইছে। আজকে দীপশিতা এখানে বসে আছে তার কারণেই তার ছাত্র রাজনীতি। আর প্রেমে পড়া কতবার হলো জেএনইউতে, আর কতবার ভাঙলো। এসএফআই করবে কেন একটা ছাত্র বা ছাত্রী? এখন তো মানুষ যদি সে বুদ্ধিমান হয় তাহলে তো কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে সে তো শাসক দলের সঙ্গেই থাকবে। কলকাতার যতগুলো কলেজ আছে তার তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা, তাদের মধ্যে কতজন ছাত্র? আমি একেবারে লিখে দিতে পারি 99% তারা কেউ ছাত্র নয়। কোথাও কি মীনাক্ষীর সঙ্গে দীপশিতার একটা ব্যক্তিত্বের সংঘাত আছে? মহিলাদের এখনো পর্যন্ত এই পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে সেই জায়গাটা দেওয়া হয় না। মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ রয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে, তার যা দুর্নীতি, তার যা যা অপকর্ম, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। কিন্তু সেই কথাগুলো বলার জন্য মমতা ব্যানার্জি বিবাহিত না বিবাহিত নন সেইটা আনার দরকার পড়ে না। অনেক সময় দেখতাম এসএফআই নেত্রী হিসেবে দীপশিতা ধর আর তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে রাজন্না হালদার বিভিন্ন জায়গায় বিভিন্ন মিম বেরোতো বা কেটে কেটে শর্টস তৈরি করা হতো। কোথাও রাজন্না এখন বেকায়দায় পড়েছে, তার টিএমসিপিতে বহিষ্কৃত। কোথাও কি কিছুটা হলেও ভালো লাগছে, স্বস্তি? মহুয়া মৈত্র সম্পর্কে কল্যাণ ব্যানার্জি তার দলের মেম্বার অফ পার্লামেন্ট যে ভাষায় কথা বলছেন, যে তিনি তার ব্যক্তিগত সম্পর্ক, কাকে বিয়ে করেছেন, কতদিন তিনি হানিমুনে ছিলেন, সেইটা তার আক্রমণের বিষয়। মহিলা মাত্রেই যে তিনি পুরুষতন্ত্রের বিরোধী এমনও নয়। এমন বহু মহিলারা রয়েছেন যারা সজ্ঞানে এবং অজ্ঞানে এই পুরুষতন্ত্রের কাঠামোকে প্রতিদিন সার জল দিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ। পশ্চিমবঙ্গের রিসার্চ সিন সেইটা কিছুটা ক্রাইম পেট্রোলের চেয়ে কম না। যদি তোমরা বলো, আমি তোমাকে লিঙ্কে দেবো, আমি তোমাকে লিড দেবো, তোমরা আলাদা করে সেটার উপর একটা এপিসোড করতে পারবে এবং বুঝতে পারবে যে মেধাবীদের প্রতিদিন খুন করার কি ভয়ঙ্কর ষড়যন্ত্র তৃণমূলের সরকার এখানে তৈরি করেছে। এই যে ইলেকশন বন্ধ হওয়াটাকে অনেকে মনে করছেন মমতা ব্যানার্জি করাচ্ছে না, তাই আসলে তা নয়। একটি মেয়ে, তাকে দিনের বেলা ওই কলেজ ইউনিয়ন রুমের মধ্যে ঢুকিয়ে তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করেছে এবং তার কিছুদিন পর তৃণমূল ছাত্র তৃণমূলের যারা ওই শিক্ষা কর্মী পরিষদ, তারা ওকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল। ফলে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি ছেলেমেয়েরা সত্যিই ভোট দিতে পারে, আমি তোমাকে লিখে দিচ্ছি, কলেজে কলেজে তৃণমূল গো হারাহারি। কিন্তু এটা তো ঠিক কথা যে এইবারকার নির্বাচনে হিন্দু মুসলমান যে বিভাজন থাকবে, এত তীব্র বিভাজন হয়তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আসে। এটা কি কোথাও বামেদের ভয় পাওয়াচ্ছে? এই যে গরিব, পিছিয়ে পড়া মানুষ যারা এতদিন হিংসার তলায় ছিলেন, প্রতিদিন অবদমিত হয়েছেন, প্রতিদিন যাদেরকে পায়ের তলায় রাখা হয়েছে, তারা তো একদিন উঠে দাঁড়াবেনি। মুসলিম অধ্যুষিত এলাকায় সিপিএম ভোট পাচ্ছে, হিন্দু অধ্যুষিত এলাকায় সিপিএম ভোট পাচ্ছে, কিন্তু যেখানে হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকা পাশাপাশি, পাড়া পাশাপাশি, সেখানে মুসলিম এলাকায় সিপিএম ভোট পাচ্ছে না, হিন্দু এলাকায় সিপিএম ভোট পাচ্ছে না, হিন্দু এলাকায় বিজেপি ভোট পাচ্ছে, মুসলিম এলাকায় তৃণমূল ভোট পাচ্ছে। এই যে পোলারাইজেশনটা, সেই পোলারাইজেশনটা দুতরফাতেই হয়েছে। অনেকে বলছেন বামপন্থীরা তারা শূন্য থেকে মহাশূন্যে চলে যাবেন এবারকার 26। এই থিওরি বা এই তত্ত্বে বিশ্বাস করো? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর+ নিউজ রুম। আমাদের সঙ্গে তরুণ সিপিএম নেত্রী দীপশিতা ধর। দীপশিতা, স্বাগত আর+ নিউজ রুমে। দীপশিতা, প্রথমেই জিজ্ঞেস করব যে কথাটা আমি ভাবছিলাম এই সামাজিক মাধ্যম দেখতে দেখতেই, ডক্টর রাজদীপ মাইতি বলে একজন খুব অশালীন কিছু উক্তি করেছে এবং সেই উক্তিতে অবশ্যই যেমন আপনি ছিলেন, ঠিক সেরকমই আরও অনেক বাম নেত্রী ছিলেন। তা এই উক্তি করার পর দেখলাম জ্বলে উঠেছে, তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। কোথাও কি তাহলে ধরে নেব যে দীপশিতা ধরের অপমানে জ্বলে উঠল
ছাত্র যুব বামেরা? তা ঠিক নয়। আমার মনে হয় এখানে শুধু অবশ্যই আমাকে ব্যক্তিগত আক্রমণ ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে মীনাক্ষীদি, ঐশী সহ যে কোনো সাধারণ মানুষ, এমনকি তৃণমূলের সমর্থক যার সাথে হয়তো এই ভদ্রলোকের কথার মিল হয়নি, তাদের পর্যন্ত একই ভাষায় কথাবার্তা উনি লিখেছেন। এবং আমি সব কমেন্ট পড়ছিলাম, বিভিন্ন লোকে এখন স্ক্রিনশট নিয়ে সব পোস্ট করছে, যাতে এক জায়গায় উনি লিখছেন যে তোর বোনকে আরজিকর করে দেবো, বা তোর বোন তো ওখানে আরজিকরে ভর্তি রয়েছে। ফলে এই যে একটা অদ্ভুত অসুস্থতা, যেখান থেকে এই ধরনের কথাবার্তা একটা মানুষ লিখতে পারেন, সেটার বিরুদ্ধে আমার মনে হয় এগুলো আরো অনেক আগে হওয়া উচিত ছিল। আমাদের বামপন্থী ছাত্র যুবরা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি, এর নামে এফআইআর হয়েছে, তাও বেশ কয়েক মাস হয়ে গেল। অদ্রিজা রাহা বলে আমাদের একজন এরই সাধারণ সমর্থক ছিলেন, প্রেসিডেন্সি কলেজের গবেষক, তাকে লাইভ ভিডিওতে এসে অস্ত্র দেখিয়ে তোকে একদম জানে মেরে দেবো, তোকে খুন করে দেবো, এই ধরনের হুমকি পর্যন্ত হয়েছে। সে তৎক্ষণাৎ লিগ্যাল স্টেপ নিয়েছিল। কোথাও কোনো জায়গায় না আদালত থেকে, না পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করা হয়েছে। যে কলেজে উনি পড়ান, আমরা তো জানি যে এডুকেশন ইনস্টিটিউশন এগুলোতে একটা সেফ স্পেস হওয়ার কথা। অবশ্যই। ভেবে দেখুন, একটা লোক যিনি একজন শিক্ষক, যিনি তার ছাত্রীর বয়সী একজনকে খুনের হুমকি দিচ্ছেন, তার ক্লাসরুমের ছাত্রীরা কি আদৌ নিরাপদ? যিনি লিখছেন যে অমুক অমুককে এত টাকায় আমি আমার রক্ষিতা করে রাখছি, তার ক্লাসে মহিলারা আদৌ নিরাপদ থাকবেন? কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কি ভূমিকা? তারা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন না কেন? আমরা জানি পশ্চিমবঙ্গে একটা ওই মহিলা কমিশন রয়েছে। মহিলা কমিশন একটা লোকের সম্পর্কে, যিনি একটা র্যান্ডম লোক নন, একটা কলেজের প্রফেসর, তার বিরুদ্ধে কোথাও কোনো স্বপ্রণোদিতভাবে কোনো কিছু করলেন না কেন? ফলে যখন এতদিন ধরে কেউ কিছু করেনি, আমাদের মনে হয়েছে একটা বার্তা তো দিতে হবে। এই বার্তাগুলো দেয়া হয় না বলেই আরজিকর হয়, বার্তাগুলো দেয়া হয় না বলেই কসবা ল কলেজ হয়, বার্তাগুলো দেওয়া হয় না বলেই এই জোকার আইআইএম এ আমরা যা দেখলাম যা হয়েছে। ফলে যেহেতু প্রশাসন ফেল করেছে, প্রশাসন ব্যর্থ হয়েছে, আমাদের ছাত্র যুবদের মনে হয়েছে এটা তাদের মোরাল রেসপন্সিবিলিটি, যাতে আগামী দিনে এরকম কিছু লেখার আগে, বলার আগে কেউ একবারের জন্য হলেও ভাবে, এটা একটা নিদর্শন হিসেবে যেন তাদের মাথায় থাকে। সেই কারণে আমরা কিছু করিনি, কোথাও আমরা ফিজিক্যালি তাকে ম্যানহ্যান্ডেল করার চেষ্টা করেছি, কেউ বলতে পারবে না, সমস্ত কিছু ভিডিওতে রয়েছে। তাকে ধরে, যে কাজ পুলিশ করতে পারেনি, পুলিশের কাজ ছিল গ্রেপ্তার করা, পুলিশ বলছেন তারা এতদিন ধরে তার নাকি ঠিকই খুঁজে পাচ্ছেন না, আমরা তাকে নিজেদের দায়িত্বে ধরে থানায় দিয়ে এসেছি। এবং যেটা আনফর্চুনেট কথা, যেটা অনেকে হয়তো জানেন না, গতকালই রাত্রিবেলা পুলিশ তাকে তাকে কোথাও বন্দি করে রাখেনি, তাকে ছেড়ে দিয়েছে। তার এগেনস্টে কি কেস হয়েছে, কোন ধারায় কেস হয়েছে, কিচ্ছু আমরা জানি না। ফলে যদি পুলিশ এই পজিশন নিয়ে নেয় যে আমার কাজ হবে অপরাধীদের মাথায় ছাতা ধরা, অপরাধীদের বাঁচানো, আগলে রাখা, তাহলে তো ছাত্র যুবকে আগামী দিনে শুধু আমাদের সম্মানের জন্য কেন, পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের তাদের বাঁচার অধিকারের জন্য, তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকারের জন্য, আরো এরকম অনেক রাজদীপ মাইতিদের তাদেরকে এই ট্রিটমেন্টটাই দিতে হবে। এটাই একমাত্র পথ। কোথাও কি মনে হচ্ছে তাহলে ঘুরে দাঁড়াচ্ছে বাম ছাত্র যুবরা? না, ছাত্র যুবরা তো রাস্তায় ছিলই। তুমি যদি 11-র পরবর্তীকালে যে ধরনের আন্দোলন হয়েছে, সেই সমস্ত কিছুতে আমরা সামনে ছিলাম। এবং যদি ছাত্র নির্বাচনটা হতো, যেটা প্রায় 13 সালের পর আর কোথাও ঠিক ভালোভাবে হয়নি, তাহলে আমরা আরো বুঝতে পারতাম যে আসলে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কিন্তু এই তৃণমূলের যে পুরো গন্ডগোলটা, তার সঙ্গে তারা অ্যালাইন করতে চাইছেন না। তাদের নিজেদের জীবনের স্বপ্ন আছে, অ্যাসপিরেশন আছে, তারা পড়াশোনা করতে চান, চাকরি করতে চান, নিজের মতো করে জীবন বাঁচতে চান। এই যে মাথা নিচু করে বেঁচে থাকার একটা পরিবেশ, যে তৃণমূলের অমুক দাদার কথা না শুনলে তুমি কাল কলেজে ঢুকতে পারবে না, তৃণমূলের তমুক দাদার অনুগামী না হলে তুমি পরশুদিন চাকরি পাবে না। আমি মনে করি বাংলার মাটি তো আসলে ক্ষুদিরামদের মাটি, প্রফুল্ল চাকিদের মাটি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, ইলা মিত্রদের মাটি। এই মাটির ছাত্র যুব, সে যে কোনো যোগী হোক না কেন, তারা মাথা নিচু করতে শেখেননি। ফলে তারা যখন সুযোগ পান, তারা যখন পরিসর পান, তারা দেখিয়ে দেন তাদের ধমনীতে আসলে কাদের রক্ত বইছে। কিন্তু আমি একটু অন্যভাবে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি পুরোপুরি ঘটনায় যাচ্ছি না, অনেক বিতর্ক আছে সে ঘটনায়, কিন্তু স্কটিশ চার্চ অথবা প্রেসিডেন্সি কলেজে সে সময়ও তো ছাত্র আন্দোলন হয়েছে এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে হয়েছে। কিন্তু কোথাও কি মনে হয় না যে দৃঢ়তা দেখানোর কথা ছিল, আমি ধরেই নিলাম 2013 সালের পর থেকে আর সেইভাবে ছাত্র সংসদ নির্বাচন হয় না, কিন্তু যদি ছাত্রছাত্রীরা যদি সত্যি তারা রুখে দাঁড়াতো, কোথাও মনে হয় না যে তাহলে আজকের পরিস্থিতি হতো না?
সরকারকে তো বাধ্য করে। বাংলাদেশে ভালো হয়েছে খারাপ হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু সেখানকার ছাত্র যুবরা তো দেখিয়ে দিয়েছে যে একটা আন্দোলন করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকেও পালাতে হয়। আমি আবার বলছি যে এর পেছনে অন্য বৈদেশিক শক্তি থাকতে পারে, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু এই যে অসন্তোষের বিরুদ্ধে ছাত্রদের জাগিয়ে তোলার যে দায়িত্বটা গুটি কয়েক ছাত্র নেতা সেখানে করেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা কেন পারলো না? মানে দীপশিতা ধর জেএনইউতে পড়তে চলে গেল আর পশ্চিমবাংলার এসএফআইটা ঘুরে দাঁড়াতে পারলো না, এটা কি কারণ? না, একেবারেই না। আমি মনে করি যে এখানেও আন্দোলন হয়নি বা সেই তীব্রতর আন্দোলন হয়নি, এটা আমি ঠিক মনে করি না। কারণ যদি আমরা 11 সালের পর থেকে শুধুমাত্র ছাত্র শহীদের লিস্টটা দেখি, তাহলেই বোঝা যাবে যে আসলে আন্দোলন হচ্ছিল এবং তাকে দমন করতে হতো, সেই কারণেই এতগুলো লোককে শহীদ হতে হয়েছে। আমার মনে আছে আমি যখন কলেজের ছাত্রী, আশুতোষ কলেজের ছাত্রী, আমার প্রথম দেখা শহীদের নাম স্বপন কোলে, হাওড়ার যে জেলের আমি বাসিন্দা, আন্দুল কলেজের। এবং স্বপন তো একটা খুব সাধারণ পরিবারের ছেলে, মানে বাড়ির লোকজন পড়াশোনা করাতে পারবে না, সকালবেলা লোকের বাড়িতে সে খবরের কাগজ দেয়, টিউশনি করায়, আর সেই টাকা থেকে সে কলেজে পড়াশোনা করে এবং একই সঙ্গে যাতে আরও বহু ছেলেমেয়েরা তারা পড়াশোনার সুযোগ পায় তার জন্য এসএফআই করে। তাকে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছিল, যদি সত্যি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই সেই সময় ক্যাম্পাসে প্রাসঙ্গিক না হতো, স্বপনকে খুন হতে হতো না। সুদীপ্ত গুপ্তর কথা আমরা সবাই জানি, সৈফুদ্দিন মোল্লার কথা আমরা সবাই জানি, আনিস খানের কথা আমরা সবাই জানি। ফলে একটার পর একটা এই যে ছাত্র খুন হয়েছে, সেটা আন্দুল কলেজ থেকে শুরু করে আজকের আলিয়া ইউনিভার্সিটি, এবং এই যে আনিস খানের খুনের পিছনেও তো আসলে ওর ছাত্র হিসাবে ওর যে আন্দোলন সেটাই বড় হয়ে গেল। এই আলিয়া ইউনিভার্সিটির জমি জানি এখন আমরা সেই কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই জমি অন্যের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আনিস কথা বলেছিল, তাই আনিস খানকে খুন হতে হলো। ফলে আমরা ওই মানে অ্যাহিস্টোরিক্যালি দেখতে পারি না, এটা ঠিক। সুভাষচন্দ্র বোসেরা যে সময় আন্দোলন করেছেন, যে লড়াই করেছেন, বা প্রফুল্ল চাকি, যাদের নাম আমি বললাম, এরা প্রত্যেকেই বরেণ্য মানুষ। কিন্তু আমার মনে হয় এছাড়াও এরকম আরো অনেক বহু মানুষ ছিলেন যাদের আত্মত্যাগ, যাদের খুন, যাদের শহীদ হয়ে যাওয়া, এই সমস্তটা তাদের সোপান তৈরি করে দিয়েছেন। আমাদের মনে হয় আমরা এখনো সেই প্রসেসটার মধ্যে দিয়েই রয়েছি। যে কোনো বিপ্লব, যে কোনো পরিবর্তন, যে কোনো রেজিস্ট্যান্স, সেটা যেরকম একদিনে তৈরি হয় না বা একদিনে ভেঙে যায় না, তার জন্য একটা লম্বা প্রক্রিয়া হয়। আমরা এখন প্রক্রিয়াটার মধ্যে রয়েছে। হয়তো এই মুহূর্তে ওই আশু ফলাফলটা নেই, কিন্তু প্রক্রিয়াটা জারি আছে, সমস্ত ইন্টেন্সিটির সঙ্গে, তীব্রতার সঙ্গে জারি আছে। গত শতকে 6-এর দশক বা 7-এর দশক বা 8-এর দশকেও আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের একটা প্রবল ভূমিকা ছিল। সেখানে যারা বাম ছাত্র আন্দোলনের নেতা, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আমি অনিল বিশ্বাস পর্যন্ত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আত্মগোপন করতে হয়েছে, অথবা তারা কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, অথবা তাদের রেখে দেওয়া হয়েছে জেলে বা পুলিশ হেফাজতে। কোথাও মনে হয় না 2011 সালের পর সেই তীব্রতা দেখা দেয়নি। মানে আমরা যে ছাত্রনেতাকে দেখলাম সাংবাদিক হিসেবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে দেখলাম তিনি ল্যাপটপ এবং দামি মোবাইল নিয়ে তিনি পার্লামেন্টে রয়েছে। আমি কিন্তু তাকে সমালোচনা করছি না, কিন্তু এটাও তো ঠিক কথা যে বুদ্ধদেব বাবুরা তাদের এত স্নেহ বর্ষিত হয়েছিল এই ছাত্র নেতাদের ওপর যে আসল আন্দোলনটাই করতে পারেননি। মানে আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করব না তৎকালীন বামপন্থী ছাত্রনেতা হিসেবে, কিন্তু কোথাও মনে হয়নি যে বুদ্ধদেব বাবু থেকে সুজন চক্রবর্তী, এরা ছাত্রদের আশকারা দিতেন, প্রশ্রয় দিতেন, কিন্তু এরা কখনো শেখাননি যে সরকার বদলে গেলে এসএফআই এবং ডিওয়াইএফআই, মানে আমি বলতে চাইছি ছাত্র যুব, এদের যে ভূমিকাটা হবে, শাসকের কোলেই তারা মানুষ লালিত পালিত হয়েছে, এবং তারপর যারা যখন দেখলো সবকিছু পাল্টে গেছে, অথই সমুদ্রে পড়ে গেল। না, আমি তো তোমার সাথে একমত। এই বহু বছর সরকারে থাকার ফলে আমাদের রাজনীতির মধ্যেও তো নানা ধরনের ডিভিয়েশন দেখা দিয়েছে। এই তুমি যে কথা বলছিলে সরকার নির্ভরতা, ঠিকই তো, আমরা প্রশাসনে রয়েছি, প্রশাসনের মানে যে রাষ্ট্রযন্ত্র তার উপর আমাদের একটা কন্ট্রোল রয়েছে, ফলে সেইটার ওপর দাঁড়িয়ে আমার রাজনৈতিক সমস্ত যে দিনলিপি সেটা তৈরি হচ্ছে। এই নির্ভরতা তৈরি হয়েছিল, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমি মনে করি সরকার বিরোধিতা না আসলে শিখিয়ে দেওয়া যায় না। এই যে আমরা যখন এখানে আমি তৃণমূলের বিরুদ্ধে অথবা দিল্লিতে গিয়ে যখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, আমার কাছে কিন্তু কোনো নীল নকশা নেই, আমার কাছে কিন্তু কোনো রেফারেন্স বুক নেই। কারণ তার আগের পুরো সময় আমি যাদেরকে ছাত্রনেতা হিসেবে দেখেছি তাদেরকে এই লড়াইটার মধ্যে দিয়ে যেতেই হয়নি। আমরা শিখেছি, আমাদের আশপাশ থেকে শিখেছি, অন্য রাজনৈতিক দল থেকে শিখেছি,
আমাদের পরে যারা এসছে তারা আমাদের থেকে শিখেছে, এবং আমার মনে হয় তারপরের যা জেনারেশন তারা এই সবাই যে কালেকটিভ নলেজ আমাদের তা থেকে শিখেছেন। এবং আমার মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্যরাও তাদেরকেও কিন্তু কেউ খুব হাতে ধরে শিখিয়ে দেননি, তারাও ওই প্রসেসের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিখেছেন। ফলে এটা তুমি ঠিকই বলেছো, আমি অ্যাগ্রি করব যে একটা সময়ে বহুদিন ক্ষমতায় থাকার ফলে ছাত্র যুব এদের মধ্যেও পুরো পার্টি, পুরো বামপন্থী শক্তির মধ্যেই ওই একটা ক্ষমতা নির্ভরতা, সরকারি ক্ষমতা নির্ভরতা তৈরি হয়েছিল, এবং যেটা কাটিয়ে উঠতে আমাদের বহুদিন সময় লেগেছে। যে হোয়াট ইজ দ্য রোল অফ অপোজিশন, সেইটা বুঝতে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার সেইটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই কালকের ঘটনাই আমরা দেখেছি, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে যা করেছেন, দ্যাট ইজ হাউ অপোজিশন পার্টি শুড বিহেভ। তার আগের দিন ধর্মঘটে ওই বর্ণনাদের দেখেছি আমরা, ওই প্রিজন ভ্যান ভেঙে একেবারে ইললিগালি যাদেরকে ধরে নেওয়া যা হচ্ছিল তাদেরকে বার করে এনেছে। দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট মডেল যেটা একটা বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী ছাত্র সংগঠনের করা উচিত, এবং আমরা তাই করছি। কোথাও কি মনে হচ্ছে না যে এই যে আমি কখনোই বলবো না যে কাউকে মারধর করা বা কাউকে চড় মারা বা কাউকে ধাক্কা মারা এটা রাজনৈতিক, আমি বলবো না সমর্থনযোগ্য, কিন্তু এটাও তো ঠিক যে আমরা যে বাম রাজনীতির ছবিগুলো দেখেছিলাম আগে, মানে সেটা 1977 সালের আগে, আবার কি তাহলে সেই সময়টা আসছে বলে মনে হচ্ছে? মানে এখন আস্তে আস্তে করে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বুঝেই কি বাম যুব ছাত্ররা রাস্তায় নামছে? দেখো, আমার এতে একটুখানি কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন আছে। অনেকে না ভায়োলেন্সকে খুবই নিউট্রালিটির সঙ্গে দেখেন, নিরপেক্ষভাবে দেখেন, যে সমস্ত ভায়োলেন্স খারাপ। সঠিক তো, আমরা কেউই কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের হিংসা চাই না, কিন্তু ভেবে দেখো, আমি কারোর জমিতে কাজ করি, আমার যে জমির মালিক সে বছরের পর বছর আমাকে আমার প্রাপ্য মূল্যটা দেয় না, আমার বাড়ির লোককে অত্যাচার করে, আমার মা বোনেদের ইজ্জতে হাত দেয়। একদিন যদি আমি রেগে তার বাড়িতে, তার বাড়ির যে ধানের গোলা, যে ধান আমি আমার রক্ত ঘাম দিয়ে তৈরি করেছি, আমি যদি তাতে আগুন লাগিয়ে দিই, আমি তো ভায়োলেন্স করলাম। কিন্তু আমার এই ভায়োলেন্সটা তো আসলে একটা আরো বড় ভায়োলেন্সের উত্তর, কাউন্টার ভায়োলেন্স। ফলে আমি এই কাউন্টার ভায়োলেন্স, এই কাউন্টার মিলিটেন্সি নিয়ে আমার কোথাও কোনো মোরাল অসুবিধা নেই। একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানকার রুলিং ক্লাস, যেখানকার শাসন ব্যবস্থা ভায়োলেন্সের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, তারা কখনো পুলিশকে ব্যবহার করছেন, কখনো পোষা গুন্ডাকে ব্যবহার করছেন, এবং গণতান্ত্রিক যা সমস্ত যেটুকু যা পরিসর সেটাকে প্রতিদিন তারা ক্রাশ ডাউন করছেন। সেখানে যদি আমাকে সার্ভাইভ করতে হয়, এ তো রবি ঠাকুরও আমাদের শিখিয়ে গেছেন যে শান্তির দলিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাহলে কখনো কখনো বড় ভায়োলেন্সকে রোখার জন্য এই কাউন্টার ভায়োলেন্সটা করতে হয়। ফলে এবং এটা তো বামপন্থী আন্দোলন, আমি যে পরিবারে বড় হয়েছি, আমি তো ছোটবেলায় ওই গল্পই শুনেছি, ওটাই আমার রাত্রিবেলার গল্প হতো। কি করে যখন বাড়ির দাদুরা বহু বছর বাড়ি ছাড়া, তুমি বলছিলে আত্মগোপন করে থাকার কথা, আমার ঠাকুমা এবং আমার বাবা তারা একসাথে বাড়িতে রয়েছেন, আর কেউ নেই, বাড়িতে একের পর এক বোম পড়ছে। সেই সময় ঠাকুমা কি করে ওই আমার বাবাকে বাঁচিয়ে রেখেছিলেন সেটা আমরা জানি। কোন সাধারণ মানুষের প্রতিরোধের কারণে আমার বড়দাদু ভাই 1970-এর কোনো একটা সময় খুন হয়ে যাননি, আমি সেটা জানি। আমি এই গল্পটা অনেক জায়গায় বলেছি, আমি জাস্ট 2 মিনিটে তোমার সাথে শেয়ার করে নিই। একদিন বাড়িতে এরকম খবর এলো, একজন ভদ্রলোক এসে খবর দিলেন, কংসাল ছিল সেই সময়, যে সেই তারা বড়দাদুকে একটা জায়গায় আটক করে রেখেছেন। তখন তো ফোনের কোনো ব্যাপার নেই, বাবা এবং আম্মা দুজনেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, যেখানে দুর্গাপুর বলে একটি জায়গা, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো হাই রোডে উঠে তারা দেখলেন যে প্রায় 100 মহিলা পুরুষ, তারা কেউ হাতে বটি নিয়ে, কেউ হাতে লাঠি নিয়ে, কেউ ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। বললো, তোমরা কোথায় যাচ্ছ? জানো না ওই যে পদ্ম মাস্টারকে আটকে রেখেছে, ওকে আমরা ছাড়াতে যাচ্ছি। এবং এই কথাটা শোনার পর তারা বড়দাদুকে ফেলে রেখে পালিয়ে চলে যায়। ফলে এই যে কাউন্টার ভায়োলেন্স, এই যে গরিব পিছিয়ে পড়া মানুষ যারা এতদিন হিংসার তলায় ছিলেন, প্রতিদিন অবদমিত হয়েছেন, প্রতিদিন যাদেরকে পায়ের তলায় রাখা হয়েছে, তারা তো একদিন উঠে দাঁড়াবেনই। এটাই বিশ্বের ইতিহাস, এটাই যে কোনো সমাজ পরিবর্তনের ইতিহাস। ফলে তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় দিস ইজ এক্স্যাক্টলি হাউ দ্য লেফট পলিটিক্স শুড বি। আমাদের মিলিটেন্সিকে অথবা ভায়োলেন্সকে নিরপেক্ষ বা নিউট্রাল হিসেবে দেখার কোনো কারণ নেই। এবার যে প্রশ্নটা করবো সেই প্রশ্নটা একেবারে আমি বলবো যে সত্যি কথাটাই আমি আশা করব, সেটা হচ্ছে জেএনইউতে পলিটিক্স, সেখানকার পলিটিক্সটা একটা সর্বভারতীয়, এবং জেএনইউ মানে হচ্ছে গোটা ভারতবর্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীরা আসছেন, সেখানে এক একজন এক একটা প্রেক্ষাপট থেকে উঠে আসছেন। সেখানকার যে রাজনীতি, তার থেকে কি মনে হয় না, তার কারণ সেখানে যাদের বিরুদ্ধে রাজনীতি, তাদের মধ্যে একদল এমন রয়েছেন যারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছেন,
কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের আবার ছাত্র আন্দোলনের কোনো অভিজ্ঞতা নেই, মানে তাদের প্রথম সারি কোনো নেতাই ছাত্র আন্দোলন থেকে উঠে আসে না। এবং আমি সাংবাদিক হিসেবে যতটুকু দেখেছি, ছাত্র আন্দোলনে সেই গুরুত্বটা কি আদৌ দেওয়া হয় সেটা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন আছে। অন্যদিকে আছেন অতি বামপন্থীরা, এদের সঙ্গে লড়াই করে জেএনইউতে লড়াই করতে হয় এসএফআইকে। কিন্তু পশ্চিমবাংলায় লড়াইটা এমন একজনের বা এমন একটা শক্তির বিরুদ্ধে যিনি ছাত্র আন্দোলন যুব আন্দোলন করে এসছেন, এবং তিনি সবচেয়ে যে বড় কাজটা করেছেন ক্ষমতায় এসে, তিনি যে পরিসর পেয়েছিলেন বামেদের সেই পরিসরটা তিনি দেননি। ঠিক। তাহলে এই দুটোকে যদি আমি তুলনা করি, কোন জায়গায় রাজনীতি করাটা শক্ত? আমি যদি খুব অনেস্টলি আনসার করি তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে, এবং এটা আমি আগেও বহুবার বলেছি। জেএনইউতে রাজনীতি করা কঠিন, কোথাও এটার মানে এই প্রশ্ন যদি আমি বলি যে আচ্ছা ওখানে শহর, সেটা খুব মিথ্যে কথা বলা হবে, কারণ ওখানে একটা আরএসএস এর সরকার, এটা বিজেপির সরকার, এবং যেভাবে এটা অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে ব্যবহার করছে, আমার নিজের নামে যে কতগুলো ওই প্রক্টরাল এনকোয়ারি আছে সেটা আর কি গুণে বলা যাবে না, কত টাকার ফাইন আমাকে দিতে হয়েছে। প্রায় একটা সেমিস্টার এই পিএইচডি করার সময় আমার হোস্টেল থেকে বার করে দিয়েছিলাম, আমি ডরমেটারিতে ছিলাম বহু ছেলে মেয়েদের সঙ্গে, মানে বহু মেয়েদের সঙ্গে, ছাত্রীদের ডরমেটারি ছিল। ফলে অবশ্যই সেখানে দমনপীড়ন রয়েছে, আমরা নাজিবের কথা জানি, রোহিত বেমুলার কথা জানি, কিন্তু আমি তবুও বলবো জেএনইউর মধ্যে যেহেতু বহু দিনের একটা বামপন্থী হেজিমনি রয়েছে, এবং বামপন্থী মানে আমি সমস্ত শেডের বামপন্থী বলছি, ফলে সেখানে একটা কথা বলার পরিসর রয়েছে। যখন আমরাও খুব হেজিমনিক ছিলাম তখনও এবিভিপির কথা বলার পরিসর ছিল, আবার এখনো এরা সরকারে আসার পর, অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরেও ওই স্পেসটাকে অতটা নিজেদের দখলীকৃত করতে পারিনি যাতে আমাদের কথা বলার স্পেসটা শেষ হয়ে যায়। আগের চেয়ে কমেছে অবশ্যই, কিন্তু তবুও এখনো ওখানে কথা বলার পরিসর, কথা বলার স্পেস রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এখানের ওই মিনিমাম গণতান্ত্রিক পরিসরটা বহু বছর ধরে 2011-র পরবর্তীকালে সেটা একেবারে শেষ হয়ে গেছে। এই মানে জেএনইউতে যখন এবিভিপি 0 সিট পেত, তখনও এবিভিপি ইলেকশনে লড়তে পারতো। তুমি 2013-র পর পশ্চিমবঙ্গের কটা কলেজে এসএফআই শুধু নমিনেশন দিয়েছে বা নমিনেশন দিতে পেরেছে, তার জন্য কত ছেলে বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তার তুমি তালিকা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে মানে এই যে এক্সটেন্ট অফ ভায়োলেন্স, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি। এবং জেএনইউর আরেকটা যেটা লাভ ছিল বা যেটা আমরা অ্যাডভান্টেজ পেতাম, সেটা একটা ক্লোজড ক্যাম্পাস। সেখানে শুধুমাত্র যারা ওই ইউনিভার্সিটির কমিউনিটির অংশ তারাই রয়েছে, শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী ইত্যাদি। ফলে সেখানে বাইরের লোকের ইন্টারভেনশন খুব কম। পশ্চিমবঙ্গের বেশিরভাগ কলেজগুলোর ক্ষেত্রে আলটিমেটলি কলেজের ভিতরের ছাত্রছাত্রীরা কি চায় তার উপরে কিচ্ছু ডিপেন্ড করে না। তুমি যত কলেজের, কলকাতার, আমি জেলার কলেজে যাচ্ছিই না, কলকাতার যতগুলো কলেজ আছে তার তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা, তাদের মধ্যে কতজন ছাত্র, আমি একেবারে লিখে দিতে পারি 99% তারা কেউ ছাত্র নয়। এই মনোজিৎ মিশ্রাকে তো আমরা দেখলাম কসবা ল কলেজ, 2009 সালে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 2022 সাল পর্যন্ত সে ছাত্র নেতা। সোনারপুরের আমরা ছবি দেখলাম, নরসিংহ দত্তের আমরা ছবি দেখলাম। এই যে অছাত্র নেতাদের ছাত্র নেতা হয়ে বছরের পর বছর দাদাগিরি করা, এই ব্যবস্থাটা জেএনইউর মধ্যে নেই। ফলে একটুখানি ওই শ্বাস নেওয়ার, ব্রিদিং স্পেস যাকে বলে, সেই শ্বাস নেওয়ার জায়গাটুকু রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা অনেক 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 গুণ কঠিন। কোথাও কি মনে হয় পশ্চিমবাংলার রাজনীতিতে, সেটা বাম হোক বা দক্ষিণপন্থী পার্টি হোক, মহিলাদের পরিসরটা খুব কমে যায়? আমি কেন বলছি, তার কারণটা হচ্ছে বৃন্দা কারাট, তিনি তো নিজেই একসময় সরব হয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে। কোথাও কি মনে হয় যে এই যে রাজন্না হালদার বিদ্রোহ ঘোষণা করেছে, প্রতিবাদ করছে, সেটা মীনাক্ষী হতে পারে, সেটা দীপশিতা ধর হতে পারে, সেটা ঐশী হতে পারে, মহিলাদের এখনো পর্যন্ত এই পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে সেই জায়গাটা দেওয়া হয় না। আমি যেটার সঙ্গে ইভেন মমতা ব্যানার্জি বা মহুয়া মৈত্রর নামও জুড়তে চাই। আমিও এ কথা বহুবার বলেছি, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ রয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে, তার যা দুর্নীতি, তার যা যা অপকর্ম, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। কিন্তু সেই কথাগুলো বলার জন্য মমতা ব্যানার্জি বিবাহিত না বিবাহিত নন সেইটা আনার দরকার পড়ে না। যখন সেইটা আনা হয় সেটা মিসোজিনি, সেটা পেট্রিয়ার্কি, সেটা পুরুষতান্ত্রিকতার একটা লক্ষণ বিশেষ। মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির কিসের সম্পর্ক, সেই সম্পর্কটাই দুজনেই যে আলটিমেটলি চোর, ডাকাত এবং দুর্নীতিবাজ, সেইটা প্রমাণ করার জন্য আনার দরকার হয় না। যখন এটা আনা হয় তখন সেটা আমার অবচেতনে যে পুরুষতান্ত্রিকতা আছে সেইটার বহিঃপ্রকাশ। মহুয়া মৈত্র সম্পর্কে কল্যাণ ব্যানার্জি, তার দলের মেম্বার অফ পার্লামেন্ট যে ভাষায় কথা বলছেন,
যে তিনি তার ব্যক্তিগত সম্পর্ক, কাকে বিয়ে করেছেন, কতদিন তিনি হানিমুনে ছিলেন, সেইটা তার আক্রমণের বিষয়। সেইটাও আসলে দেখায় যে একটা সরকারি দল, সেই সরকারি দলের দুজন মেম্বার অফ পার্লামেন্ট, ক্ষমতার এরকম শীর্ষে বসা দুটো লোক, সেখানেও মহামৈত্র শুধুমাত্র মহিলা হওয়ার কারণে তাকে টার্গেটেড হতে, এবং তুমি তারপরে যা যা কথা বললে। সুতরাং মহিলাদের যে কোনো রাজনৈতিক পরিসরে অনেক কষ্ট করে, অনেক বেশি পরিশ্রম করে নিজের জায়গাটুকু বানাতে হয়। এটা নিয়ে আমার কোথাও কোনো মানে দ্বিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মহিলাদের ভূমিকা পুরুষতন্ত্রের পক্ষে হয় না বিপক্ষে হয়। আমি যখন পুরুষতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি, আমি যখন মমতা ব্যানার্জির সঙ্গে অথবা মহামৈত্রর সঙ্গে আমার সলিডারিটি জানাচ্ছি অ্যাজ আ উমেন ইন পলিটিক্স, উনি যখন আবার সেই মমতা ব্যানার্জি যখন মাইকে দাঁড়িয়ে বলেন একটি নাবালিকা মেয়ের খুন ধর্ষণ হবার পর যে মেয়েটার কি ছেলেটার সাথে অ্যাফেয়ার ছিল, ওদের কি মধ্যেকার কোনো সম্পর্ক ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল কি, এটা আদেও রেপ কি, তখন এই সমস্ত সলিডারিটির বাইরে গিয়ে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে পুরুষতন্ত্রের পক্ষে দাঁড়ান। যখন এই আরজি করের মতো এরকম ভয়ঙ্কর ঘটনাকে অলমোস্ট ডিফেন্ড করে মহামৈত্রকে ভিডিও বানাতে হয়, তিনি তখন আসলে এই প্যাট্রিয়ার্কির সঙ্গে বা এই প্যাট্রিয়ার্কির যে ল, যে নিয়ম, তার সঙ্গে গিয়ে দাঁড়ান। ফলে এটা ঠিক, মহিলাদের রাজনীতিতে সার্ভাইভ করা কঠিন, অনেক বেশি কঠিন, অনেক বেশি ব্যারিয়ার, অনেক বেশি বাধা বিপত্তি ভেঙে তাকে টিকে থাকতে হয়। তবে এটাও ঠিক, মহিলা মাত্রেই যে তিনি পুরুষতন্ত্রের বিরোধী এমনও নয়। এমন বহু মহিলারা রয়েছেন যারা সজ্ঞানে এবং অজ্ঞানে এই পুরুষতন্ত্রের কাঠামোকে প্রতিদিন সার জল দিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে মীনাক্ষী চট্টোপাধ্যায় বা মীনাক্ষী অথবা দীপশিতা, এদেরকে যতটা তুলে ধরা উচিত ছিল এই পশ্চিমবাংলায়, এখানকার কমিউনিস্ট বা সিপিএম পার্টির নেতারা সেটা করছেন না? না, আমি এটা একেবারে এগ্রি করি না। এবং আমার মনে হয় মীনাক্ষীদিকে যে স্পেসটা দেওয়া হয়েছে, বহু বছর পর পশ্চিমবঙ্গে আমরা একজন মহিলা নেত্রীকে পেয়েছি যিনি শুধু মহিলাদের নেত্রী নন, যিনি আপামর জনসাধারণের নেত্রী। এর আগেও কি আমাদের মহিলা নেত্রীরা ছিলেন না? অফকোর্স ছিলেন, কিন্তু তারা প্রত্যেকে মহিলাদের নেত্রী ছিলেন, তারা কেউ সবার নেত্রী হয়ে উঠতে পারেনি। মীনাক্ষীদির এখন আমরা যদি সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করি, সে কিন্তু সবার নেত্রী। সে একজন পুরুষ মানুষেরও নেত্রী, একজন বয়স্ক মানুষেরও নেত্রী, একজন যুবক, আমার বয়সী ছেলে মেয়ে, সবার নেত্রী। তো এই পরিসরটা তৈরি করার জন্য অবশ্যই এই মুহূর্তে পার্টি যেভাবে কাজ করেছে, আমি বলবো সেটা আগে হয়নি। মানে বরং আমার ক্রিটিসিজম এটা হতে পারে যে এর আগে এরকম আরো বহু মীনাক্ষীদের মতো হয়তো আরো বহু পোটেন্ট মানুষ ছিলেন, তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তারা পাননি, ফাইনালি পাওয়া গেছে। এবং আমি মনে করি মীনাক্ষীদির রাজনীতিতে যেভাবে প্লেসড হচ্ছেন, সেটা আগামী প্রজন্মের বহু মেয়েদের জন্য স্বপ্ন দেখার, পার্টিতে আসার, রাজনীতিতে আসার এবং রাজনীতিতে টিকে থাকার, সেটা একটা ওই উপজীব্য হতে চলেছে। কোথাও কি মীনাক্ষীর সঙ্গে দীপশিতার একটা ব্যক্তিত্বের সংঘাত আছে? এটা না আমার খুব অবাক লাগে, জানো তো, কারণ তুমি এই প্রশ্নটা মানে তুমি একা করলেন, এর আগেও বহু জায়গায় আমার মনে আছে নির্বাচনের সময়ও এই প্রশ্নটা বহু লোককে করা হয় যে দীপশিতা না মীনাক্ষী। কিন্তু সমস্যাটা হচ্ছে এই একই প্রশ্ন আমি আমার পার্টির কোনো দুই পুরুষ কমরেডের মধ্যে কাউকে করতে দেখি না। কেউ বলেন আচ্ছা সৃজন না প্রতিকূর, আচ্ছা সৃজন না শতরূপ, অথবা প্রতিকূর না শতরূপ, শতরূপ না কলতান, এই প্রশ্ন কেউ কাউকে করে না। কিন্তু একমাত্র দীপশিতা না মীনাক্ষী, এই একটা কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব বা কোথাও না কোথাও এই দুজনের মধ্যে একজনকেই বেছে নিতে হবে, এইটা না আমরা খুব করে ফেলি। এবং আমার মনে হয় এটার পিছনেও আমাদের একটা এই এতদিন ধরে লালিত পালিত একটা ওই পেট্রিয়ার্কাল বক্স রয়েছে। যেমন ধরো যখন আমাদের কোথাও কোনো সভা হয়, আমরা দেখেছি 4-5 জন পুরুষ বক্তা থাকেন এবং একজন মহিলা বক্তা থাকেন। একজন মহিলা বক্তাকে রাখতেই হবে, একজন মহিলা বক্তাকে রাখতেই হবে, কিন্তু খালি একজন বক্তাকে রাখতে হবে না, সেই সংখ্যাটা 1 জন 2 জন 3 জন 4 জন অনেকজন হতে পারে। যেহেতু আমাদের মাথার মধ্যে রয়ে গেছে যে মহিলা একজন নেত্রী হতে হবে, একজন মহিলা নেত্রী হতে হবে, ফলে সেই মহিলা নেত্রীর মধ্যে দীপশিতা হবে না মীনাক্ষী হবে, তাই নিয়ে খুব টানাপোড়েন রয়েছে। আমরা তো বলছি দীপশিতা, মীনাক্ষী, পৃথা, ঐশী, কনিনিকাদি, আরো অনেকের নাম আমরা বলতে পারি, বর্ণনা, দিদিতি, কলকাতা জেলা সেক্রেটারি প্রেসিডেন্ট, এবার দুজনেই মহিলা। এই প্রত্যেকে একসাথে থাকতে পারে, কাউকে ওই চেরি পিক আমাদের করতে হবে না, কারণ নেতা মানেই সে পুরুষ মানুষ নন। মীনাক্ষীদিও নেতা হতে পারেন, বর্ণনাও নেতা হতে পারেন, আমরা সবাই নারী পুরুষ মানে নির্বিশেষে আমরা নেতা হতে পারি। এবং মীনাক্ষীদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোথাও খারাপ সম্পর্ক হওয়ার পরিসরটুকুনি নেই, এবং আমি সবাই জানিও এটা। আমি বারবার বলেছি যে ওর দুজনের কি কথা হয়? হ্যাঁ, এই আই থিঙ্ক 2 দিন আগেও ফোন করেছিল মীনাক্ষীদি, এই আমাদের মানে কনফারেন্স শেষ হয়েছে, আমি ফিরেছি, মন খারাপ কিনা, এত বছর ধরে এসএফআই করার পর ছেড়ে দিচ্ছি,
এবং আরো নানা ছোট মোটো কথা, যে আমি তো কোনোদিন তোদের মতো করে এসএফআই করিনি, আমি তো ডিওয়াইফআইটা অনেক ছোট বয়স থেকে করেছি। ফলে মানে খুব সাধারণ কথা, দুটো মানুষের মধ্যে যেরকম হওয়া উচিত, আমার আর মীনাক্ষীদির সম্পর্কটা ওইটুকুই। এই আমরা যেরকম চেষ্টা করি একজন মহিলাকে সবসময় আরেকটা মহিলার বিপরীতে রেখে দেওয়ার, আমাদের মনে হয় সেই মিসোজিনি, সেই সেক্সিজম থেকে একটু বাইরে আসতে হবে। এসএফআই ছেড়ে সত্যি খারাপ লাগছে? খারাপ, একটু মন খারাপ তো হয়েছিল। এবং আমাদের একটা বিদায়ী ভাষণ হয়, তাতে সবার ব্যাপারটা এরকম ছিল যে আমি কিছুতেই কাঁদবো না, সবাই আর কি সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে গেছিলেন। আমার মনে হয় যে যদি আমার খুব কান্না পায় আমি বক্তৃতার মাঝখানেও কেঁদে দেবো, কাঁদাটা এমন কোনো খারাপ ব্যাপার নয়। কারণ সত্যিই তো আমরা অনেক এসএফআই যারা অনেক ছোটবেলা থেকে একটা সংগঠনের সঙ্গে নারীর যোগ হয়ে যায়, মানে বড় হয়ে ওঠা এবং এসএফআই করা দুটো একসাথে হয়েছে। ফলে এই যে এত বছরের একটা রুটিন, এত বছরের একটা জীবনকে দেখা, নিজেকে দেখা, সেইটার তো একটা ছেদ পড়ে। এই এত যে মানুষগুলোকে যাদের সাথে সুখ দুঃখ জেতা হারা আমরা সব ভাগ করে নিলাম, কাল থেকে আর তাদের সাথে সেই সম্পর্কগুলো, অ্যাটলিস্ট সাংগঠনিক সম্পর্কগুলো থাকবে না, সেইটা ভাবতে খারাপ লাগে। সেটা নিয়ে কোথাও কোনো মানে সেটা লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। তবে এটাও আমি মনে করি যে আমি পিএইচডি জমা করব এই মাসে। আমার যদি ছাত্র জীবন শেষ হয়ে যায় তাহলে আমার আর ছাত্রনেতা হিসেবে কন্টিনিউ করা উচিত নয়। কারণ আমি বুঝতে পারি এখন যে ছেলেটা বা মেয়েটা এই গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ছে, তার সঙ্গে আমার তো একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি তৃণমূলের মতো সাদা চুল ছেলে মেয়ে কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাও ছাত্রনেতা হিসেবে বসে থাকতে পারি, কিন্তু তাতে আলটিমেটলি লাভ হয় না। ফলে আমি যতদিন ছাত্র ছিলাম আমি আমার সমস্তটা দিয়ে সমস্ত অনেস্টির সাথে ছাত্র রাজনীতি করেছি। নাও মাই স্টুডেন্টশিপ ইজ গেটিং ওভার। সুতরাং আমার এখন জীবনের যে নতুন অধ্যায়, সেই নতুন অধ্যায় শুরু হবে এবং রাজনৈতিকভাবেও সাংগঠনিকভাবেও তাতে নতুন অধ্যায় যুক্ত হবে। কোথাও কি মনে হয় এই ছাত্র রাজনীতিটা দীপশিতাকে দীপশিতা করলো? অবশ্যই তাই। আমি তো সবসময় এটা বলি যে আমি যদি এসএফআই না করতাম তাহলে অনেক কিছুই হতো না। এবং এই যে জেএনইউতে যাওয়ার পিছনে আমার পার্টির দুটো খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। এক নম্বর, আমার জেএনইউ নিয়ে কোথাও কোনোদিনও ফ্যাসিনেশন ছিল না। আমি কলকাতাতেই থাকবো, সব বন্ধুরা এখানে। আমার মার একটা জেএনইউ নিয়ে ফ্যাসিনেশন ছিল, এবং তার কারণ হচ্ছে সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাট যে আছে, ওনারা ওইখানে পড়েছেন, ওনারা এত সুন্দর কথা বলেন, সুতরাং আমার মেয়েও জেএনইউতে পড়বে। ফলে এই যে জেএনইউর স্বপ্ন বা জেএনইউতে যেতে হবে, এটা আমার মার পারসুয়েশন। এবং পরীক্ষা ক্লিয়ার করার পর, রেজাল্ট বেরোনোর পরও আমি প্রায় আমার যাওয়া হচ্ছিল না, কারণ ঠিক তার আগের বছরই নির্ভয়া কাণ্ড হয়েছে। বড়দাদু ভাই তখন বেঁচে ছিলেন, তিনি বললেন যে কিছুতেই আমি আমার নাতনিকে ওখানে একা একা ছাড়বো না, মেয়ে এখনো নিজে হাতে খেতে পারে না, মা খাইয়ে দেয়, ওখানে একা একা কি করবে, কিছুতেই আমি পাঠাবো না। তো তার পরের দিনই সম্ভবত কোনো একটা জেলা সেক্রেটারিয়েট মিটিংয়ে বড়দাদুর বিমান বসুর সঙ্গে দেখা হয়েছিল। তো বড়দাদু গিয়ে বলেন যে নাতনি তো এরকম জেএনইউ পেয়েছে, কিন্তু আমি তো ঠিক সাহস পাচ্ছি না, ও একা একা কি করে পড়বে। বিমান বসু তখন বলেন যে পদ্মদা আপনি এটা কি করছেন, একটা কুয়ো থেকে সাগরের মধ্যে গিয়ে পড়বে, ওকে যেতে দিন, ও খুব ভালো করবে, ওকে আটকাবেন না। বিমান বসুর কথা শোনার পর আমার বড়দাদু আমাকে জেএনইউতে পাঠানোতে রাজি হয়। ফলে যদি আলটিমেটলি পার্টি না থাকতো তাহলে আমার এই কোনো কিছুই হয়ে ওঠা উঠতো না। এবং ঠিকই তো এসএফআই, আমি সবসময় বলি যে আমাকে যে নিজের সম্পর্কে আমার যে ধারণা, সেটাকে প্রতিদিন ভেঙেছে চুরেছে। আমি কি কি করতে পারি এবং কি কি করতে পারি না, আমার যে ধারণা ছিল, এসএফআই প্রতিদিন সেটাকে চ্যালেঞ্জ করেছে এবং একটা নতুন মানুষ ভেঙে চুরে এই এতগুলো বছর ধরে তৈরি করেছে। ফলে আমি তো এসএফআইয়ের প্রতি সারা জীবন ইনডেটেড, কৃতজ্ঞ থাকবো। এবার যে প্রশ্নটা করব, আমি ব্যক্তিগতভাবে সীতারাম ইয়েচুরিকে চিনতাম, বিভিন্ন সময় দেখেছি, এবং প্রকাশ কারাট তার শুধুমাত্র রাজনীতি নয়, তার লিঙ্গুইস্টিক, ভাষা জ্ঞান, ভাষার সম্পর্কে, ভাষা বিজ্ঞান সম্পর্কে তার প্রভূত জ্ঞান, তারও আমি খুবই অনুরাগী। কিন্তু যে প্রশ্নটা এবার করব, এটা ভাবতে খুব অবাক লাগছে যে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দিলেন না, যারা বারবার জেএনইউ থেকে গোটা ভারতবর্ষ দেখেছেন, যারা বারবার বিমান বসু, অনিল বিশ্বাস, এরকম হাজারো নেতা, সুভাষ চক্রবর্তী, তাদের মাটির যে সংগ্রামে, মাটির সঙ্গে থেকে যে ইতিহাস, মানে লড়াইয়ের ইতিহাস, সেটাকে অগ্রাহ্য করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন এক কলমের খোঁচায় গোপালন ভবনে বসে, তাদের সমুদ্রে পাঠালেন বিমান বসু। মানে বিমান বসু তাহলে খুব উদার মনস্ক মানুষ। অথবা বিমান বসুর মনে হয়েছিল এই বাংলার জল কাদা মাটিতে তৈরি হওয়া, এই সুভাষ চক্রবর্তী, পদ্মনিধি ধরদের ট্র্যাডিশনে তৈরি হওয়া কেউ যদি সে জেএনইউতেও যায়, তবুও তার মধ্যেকার যে রাজনৈতিক সত্তা, সেই সত্তার কোথাও অদল বদল হবে না। এবং এখন যদি এই প্রশ্ন বিমান বসুকে করা হয়,
আর মনে হয় উনিও আমার সঙ্গে এই বিষয়ে অ্যাটলিস্ট সহমত হবেন। বাহ, এটা খুব সুন্দর বললে। কিন্তু একটা কথা তো খুব পরিষ্কার, জেএনইউ হচ্ছে বাংলার এবং কেরালার ক্ষেত্রে কমিউনিস্টদের কাছে মানে সরবন, অক্সফোর্ড, গুটেনবার্গ, হার্ভার্ডের মতো। মানে আমার মনে হয় অক্সফোর্ডে পড়লেও বাংলা সিপিএম বা কেরালা সিপিএম অতটা গুরুত্ব দেয় না জেএনইউকে যতটা গুরুত্ব দেয়। জেএনইউর কি এই মিথটা কি বামপন্থার সঙ্গে মিশে গেছে? না, তা ঠিক নয়। আমার মনে হয় এক তো ওই যে শুরুর দিকের প্রকাশ করা সীতারাম ইয়েচুরি, তাদের যে ইনভলভমেন্ট, এবং তাদের ইনভলভমেন্ট শুধুমাত্র জেএনইউর মধ্যে নয়, সেই সময়ের সার্বিক যে রাজনীতি, মানে আমি এই পুরো এমার্জেন্সির সময়ে জেএনইউর এসএফআই, শুধুমাত্র এসএফআই কেন, বহু ছাত্র নেতারা জেল খেটেছেন। এবং আপনাদের সব মনে আছে নিশ্চয়ই, ওই ইন্দিরা গান্ধীকে তার লেখা তুলে দিচ্ছেন সীতারাম ইয়েচুরি। এই রোলটা যে একটা স্টুডেন্ট ইউনিয়ন বা একটা ছাত্র আন্দোলনের ঠিক কোন উচ্চতায় পৌঁছে যেতে পারে, তার তো একটা প্রতিভা অবশ্যই জেএনইউ। আমার মনে হয় সেইখান থেকে একটা ফ্যাসিনেশন, এবং টু সাম এক্সটেন্ট যে ইউটোপিয়াতে আমরা একটুখানি বাঁচতে ভালোবাসি বামপন্থীরা, তার কিছুটা হলেও এখনো জেএনইউতে পাওয়া যায়। ওখানে এখনো, আমি কিছুদিন আগে রেজিস্ট্রেশন করে এলাম, আমি 300 টাকার কম টাকা দিয়ে 6 মাসের জন্য আমি পড়াশুনো করব। আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কোথায় 300 টাকা দিয়ে একটা ওইরকম ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে পড়া যায়। বা আমার যে হস্টেলে আমি যখন থাকতাম, আমার প্রতি মাসের খাওয়া দাওয়া এবং থাকার বিল 3000-এর ওপরে কখনো যেত না। দিল্লির মতো এরকম একটা শহরে বসে এই যে ভর্তুকি দেওয়া বা স্টুডেন্ট টিচারের যে রিলেশন, আমাদের বিভিন্ন প্রফেসররা ছিলেন যারা বলতেন যে আমাকে স্যার অথবা ম্যাডাম বলবে না, আমাকে নাম বলে বলবে। সচ্চিদানন্দ সিনহা, মানে খুবই স্কলার মানুষ, তাকে আমরা সচ্চি স্যার বলতাম, বাট স্যার আরো বেশি কমফোর্টেবল হতে যদি ওনাকে সচ্চি বলে ডাকতেন আর কি। এবং এরকম সম্পর্ক হয়েছে যত একটি ছেলে এবং একটি মেয়ে, তারা ইন্টারকাস্ট ম্যারেজ করেছে, বাড়ির লোকজন মানেনি। ইউনিভার্সিটি প্রফেসর তারা গার্জিয়ান হয়ে তাদেরকে বিয়ে দিয়েছেন। মানে এই যে একটা ইউটোপিয়া, যে ইউটোপিয়া সত্যিই হয়তো অন্য কোনো জায়গায় রেপ্লিকেবল নয়, কিন্তু এই ইউটোপিয়ার তো দরকার। সোভিয়েত রাশিয়া চলে গেছে, আমরা যা কিছু নিয়ে স্বপ্ন দেখতাম, আঁকড়ে বাঁচতাম বামপন্থীরা প্রিসাইসলি, সেইগুলো যখন একেবারে ওই দিক শূন্য করে বিলীন হয়ে যাচ্ছে, সেখানে কিছু জেএনইউর মতো ইউটোপিয়া থাকা দরকার। সেটা শুধুমাত্র তার মেধাগত যোগ্যতার জন্য নয়, কিন্তু যে আদর্শ বা আইডিওলজি আমরা চর্চা করি, তার কিছুটা হলেও যে কোথাও সফল হয়েছে, সেইটা বোঝানোর জন্য। জেএনইউতে যা সম্ভব কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা আমাদের পশ্চিমবাংলা, এখন তো এতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, পারলো না কেন? বাংলায় সেই বামপন্থী সংস্কৃতিকে নিয়ে আসতে পারা গেল না কেন? না, এখন যদি আমরা প্রেসিডেন্সি দেখি অথবা যাদবপুর ইউনিভার্সিটি দেখি, সেখানে কিন্তু জেএনইউর মতো অতটা না হলেও যে এসেন্স বা যে আদর্শগুলোর কথা আমি বলছি, তার কিছু না কিছু চর্চা এখানে আমরা দেখতে পারবো। যাদবপুরে এই মুহূর্তে দাঁড়িয়েও খুব কঠিন রাজনৈতিক কথাগুলো অনেকে বলতে পারে, খুব অপ্রিয় রাজনৈতিক কথাগুলো বলতে পারে, সো অ্যাজ ফর প্রেসিডেন্সি। এবং ইন্টারেস্টিংলি এই দুটো ইউনিভার্সিটি যেখানে লাস্ট কিছু বছর ইলেকশন হয়েছে, ছাত্র ইউনিয়ন নির্বাচন হয়েছে ইত্যাদি, ফলে যখন পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার ছিল, আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম, একদম করিনি বলবো না, কিন্তু যে ধরনের প্রিভিলেজ জেএনইউ পায়, তুমি যদি দেখো ফান্ডিং দেখো, তাহলে যে বিপুল পরিমাণ অর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে তার ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য জেএনইউ পেতে পারে, যেখান থেকে এই ভর্তুকিগুলো, যেখান থেকে আমাদের হস্টেল, যেখান থেকে আমাদের ফিস কম হওয়া, যেখান থেকে ওয়ার্ল্ড ক্লাস টিচাররা আমাদের টিচার হতে পারছেন, সেইগুলো তো রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় পায়নি। ফলে ওই কনস্ট্যান্ট ওটা একটা মানে এটা বাস্তবিক কনস্ট্যান্ট ছিল, যেটা কখনোই তুল্যমূল্যভাবে করা যায়নি। কিন্তু এটা তো আমি খুব হলফ করে বলতে পারি, আজকে যেমন পশ্চিমবঙ্গের বুকে এক তো কোথাও নির্বাচন হয় না, দ্বিতীয়ত এমন কোনো ইউনিভার্সিটি বা কলেজ নেই যেখানে বিরোধী রাজনীতির চর্চা হয়। আমাদের মনে আছে যে সময় বামপন্থীরা একদম ইন দেয়ার হেডেস, সেখানেও কলকাতার বুকে বঙ্গবাসী কলেজ থেকে শুরু করে বিভিন্ন এমন কলেজ ছিল, যে কলেজগুলো কিন্তু একবারে ছাত্র পরিষদের আখড়া ছিল। কখনো সেটাকে আমরা জোর করে মানি পাওয়ার, মাসেল পাওয়ার বা স্টেট পাওয়ার দিয়ে দখল করার চেষ্টা করিনি। ফলে এই যে বিভিন্ন মতের সহাবস্থান, তার কিছুটা হলেও সমস্ত কনস্ট্রেন্ট থাকা সত্ত্বেও যতটা করা যায় পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে আমরা করার চেষ্টা করেছি। পুরোটা পারিনি ঠিক, কিন্তু তবুও আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা বুঝতে পারছি যে ঠিক কোথায় ছিলাম এবং কোথায় এসেছি। আমার মনে হয় আমি ফরচুনেট, অ্যাটলিস্ট আমার প্রথম 2 বছর আমি বামপন্থীদের আমলে কলেজে পড়তে পেরেছি। এখন যারা কলেজে যাচ্ছে, তারা তো স্টুডেন্টস ইউনিয়ন মানেই জানে না, ইলেকশন কি, ছাত্র রাজনীতি কি, কিভাবে ডায়াসিং করতে হয়, কি করে নিজের কথা বলতে হয়, তৃণমূলের কেউ একজন ডায়াসিং করে যাবে, তার কথা শুনতে হয়, পয়েন্ট নিতে হয়, পরের দিন সেই ক্লাসে গিয়ে তার কথা কাউন্টার করতে হয়। এই যে উন্মাদনা ছিল, এই যে প্রতিদিন আমার মগজে শান দেওয়া ছিল, এবং প্রচুর রেশারেশি, শুধুমাত্র তো ভায়োলেন্স নয়,
ও একটা তৃণমূল একটা খুব ভালো বক্তৃতা দিয়ে গেছে, অতএব আমাকে আমার বক্তৃতা দিয়ে তাকে ছাপিয়ে যেতে হবে। এই যে প্রতিদিনের চর্চাটা, সেইটা থেকে একটা গোটা প্রজন্ম তারা দূরে চলে গেল, রাজনীতি থেকে দূরে চলে গেল, রাজনৈতিক চিন্তা থেকে দূরে চলে গেল। এইটা আমার মনে হয় খুবই খুবই আনফর্চুনেট। দীপশিতা, আমি যদি এরকমভাবে বলি যে দীপশিতা ধর ছাত্র নেত্রী হিসেবে গোটা এসএফআই তো শীর্ষ নেতৃত্ব ছিলেন বেশ কিছু বছর ধরে গোটা দেশে, সুতরাং পশ্চিমবঙ্গের দায়ভারও তোমাকেই নিতে হবে। আমি যদি বলি তুমি ছাত্র নেত্রী হিসেবে অকৃতকার্য হয়েছে এই কারণে যে আমরা জানি যুগে যুগে রেড ড্যানিয়েল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন শাসক অতিরিক্ত ফ্যাসিস্ট হয়ে যায় এবং যেখানে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান প্রশ্নগুলো খুব বড় হয়ে দাঁড়ায়, সেখানে বামপন্থার মানে শিকড় গাড়া খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোই তো হতে পারত একমাত্র বাস্তিল দুর্গ বামেদের, সেই জায়গাটা এসএফআই পারেনি। আমি নামে বললাম দীপশিতা ধর দাঁড়িয়ে, হ্যাঁ, কোথাও কি মনে হয় না এটা একটা ভালো থিসিস হওয়া উচিত ছিল এসএফআই এর মধ্যে, যে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকেই, কারণ সেখানে কিন্তু জাতপাতের এত সমস্যা নেই, সেখানে কে কোন ধর্মের এত সমস্যা নেই, ছাত্ররা উদার, সেই জায়গায় বামপন্থীরা সেই কাজটা করেনি। আমি বললাম মুখে একমাত্র দীপশিতা ধর, কিন্তু কোথাও মনে হয় না নয়। কারণ কি 2011-র পরেও যতগুলো কলেজ ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু যেখানে যেখানে ইলেকশন হয়েছিল বামপন্থীরা যথেষ্ট শক্তি নিয়েই ছিল। এই যে ইলেকশন বন্ধ হওয়াটাকে অনেকে মনে করছেন মমতা ব্যানার্জি করাচ্ছে না, তাই আসলে তা নয়। এই যে ইলেকশন থাকলেই ছাত্র রাজনীতি করার একটা পরিশর্ত তৈরি হবে। ধরা যাক এসএফআই করতে চায়, কিন্তু সে করবে কোথায়? কলেজের মধ্যে করতে পারছে না। সে যদি রাস্তায় হয়তো এনইপির বিরুদ্ধে মিছিল করছে, রাস্তায় সে চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে মিছিল করছে, কিন্তু কলেজের মধ্যেকার রোজকার যে ইস্যু তা নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তোলার যে বেসিক জায়গা, সেই জায়গাটাই তো চলে গেছে। ওই যেহেতু ছাত্র ইউনিয়ন ইলেকশনগুলো হলো না, স্টুডেন্টস ইউনিয়নগুলো সব দখল করে নেওয়া হলো এবং ইউনিয়ন রুমকে অলমোস্ট একটা টর্চার রুম হিসেবে ব্যবহার করে ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার চালানো হলো। টর্চার বলবে না, প্লেজার রুম। টর্চার রুম ফর পিপল যারা বিরোধী, প্লেজার রুম ফর যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের জন্য। মানে সকালবেলায় টর্চার রুম, দিনের আলো যদি চলে যায়, দিনের বেলাতেও প্লেজার রুম। দরজা বন্ধ করে দিলে তখন তো আর কি দিন আর কি রাত। কারণ আমার মনে আছে রবীন্দ্র ভারতীর ঘটনা, সেই সময় তৃণমূলের তাজা নেতার নাম ছিল সম্ভবত বাপ্পাদিত্য। একটি মেয়ে তাকে দিনের বেলা ওই কলেজ ইউনিয়ন রুমের মধ্যে ঢুকিয়ে তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করেছিল এবং তার কিছুদিন পর তৃণমূল ছাত্র মানে তৃণমূলের যারা ওই শিক্ষা কর্মী পরিষদ তারা ওকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল। এই হচ্ছে তৃণমূলের আদর্শ ছাত্রের ভূমিকা আর কি। এবং এই স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলোকে একেবারে পৈতৃক সম্পত্তির মতো করে ব্যবহার করা। বেশিরভাগ জায়গায় যেখানে স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো তৃণমূলের দখলে রয়েছে সেগুলো কিন্তু দখল করে নেওয়া। মানে আমাদের ইউনিয়ন রয়েছে, 2011 সালে পালা পরিবর্তন হয়েছে, আমি আশুতোষ কলেজের ছাত্রী, তখন আমাদের ইলেক্টেড জিএস, আমাদের ইলেক্টেড ইউনিয়ন, তাদেরকে মারধর করে বার করে সেই ইউনিয়ন রুম দখল করে নেওয়া হলো। এবং তারপরে ইউনিয়ন রুমে হচ্ছে কি, মানে ইউনিয়ন রুমের কারণটা কি? ইউনিয়ন রুম মানে কি? তার একটা ইউনিয়ন হবে, তার রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেখানে কেউ হয়তো স্পোর্টসের ইনচার্জ, কেউ কালচারাল কমিটির ইনচার্জ, তারা তাদের মতো করে ইভেন্ট করবে। এই যে স্টুডেন্টস ইউনিয়ন, তাদের একটা যে বোর্ড অফ স্টাডিজ বা যে এক্সিকিউটিভ কমিটি, তাতে একটা রোল থাকবে, আমার পরীক্ষা কেমন হবে, ফি স্ট্রাকচার কেমন হবে, আমার কি কি সাবজেক্ট হতে পারে, ফলেই একটা ইন্টারভেনশন থাকবে, তো একটা যোগাযোগ থাকবে। এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের কোনো নেতাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই নয়া শিক্ষানীতি লাগু হলো, নয়া শিক্ষানীতি নিয়ে সমস্যাটা কি বা ভালোটা কি, আপনি 5টা কথা বলুন, আমি তোমাকে হলফ করে বলতে পারছি এই কলেজে কলেজে যারা ছাত্র নেতা হয়েছে, ছাত্র এবং অছাত্র, কেউ বলতে পারবে না, কারণ ওই চর্চাটার মধ্যেই নেই। ফলে এই স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো তুমি যারা যারা তোমার বিরুদ্ধে কথা বলছে, যারা যারা তৃণমূল করছে না অথবা তোমার লবি, তোমার অনুগামী হচ্ছে না, তাদেরকে তুমি শাসাও, তাদেরকে তুমি ধমকাও। আশুতোষ কলেজের ঘটনা আমরা আমি যেহেতু ওই কলেজের ছাত্রী, আমার বারবার সেগুলোই মনে পড়ে। ঋতুপর্ণা বলে একটি মেয়ে ছিল, জিওলজি স্টুডেন্ট, যে মেয়েটি তাকে মারধর করেছিল, সেই মেয়েটি আমি যখন কলেজে পড়তাম তখনও স্টুডেন্ট ছিল, আমি মাস্টার্স পাস করে এমফিলে চলে গেছি, তখনও ওই মেয়েটি কলেজেরই স্টুডেন্ট, এবং মারধর করা থেকে শুরু করে তাকে কলেজে ঢুকতে বাধা দেওয়া, অ্যাডমিট কার্ড ছিনিয়ে নেওয়া, এই সমস্ত কিছু হয়েছে। ফলে তুমি ঠিক বলছো, ইউনিভার্সিটিগুলো আমাদের বাস্তিল দুর্গ না হোক, অ্যাটলিস্ট আমাদের রেড ফোর্ট তো হতেই পারতো, কিন্তু যেহেতু বেসিক পড়াশুনো করা, রাজনীতি করার পরিবেশটাই তৃণমূল প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে একেবারে নষ্ট করে দিল, ফলে সেখানে আর যে মিরাকেল আমরা আশা করি, সেই মিরাকেল আমরা করতে পারিনি। এর দায় আমি নেব। তার মানে শাসক হিসেবে প্রাক্তন যুব নেত্রী
ছাত্র নেত্রী, যুব নেত্রী, মুখ্যমন্ত্রী হিসেবে বামেদের মুখ্যমন্ত্রীদের থেকে অনেক সফল। তার কারণ সেই পরিসরটাই কেটে দিয়েছে। একদম তাই। যেরকম খুব সফল রাষ্ট্রনেতা ছিলেন হিটলার, খুব সফল রাষ্ট্রনেতা ছিলেন মুসোলিনি, যারা বিরোধী শটটাকেই একেবারে তার দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করে ফেলেছিলেন। এখন আমাদের পক্ষ নিতে হবে যে আমরা আমাদের রাষ্ট্রনেতা কিরকম চাই। মুসোলিনি, হিটলার, মমতাদের মতো চাই, নাকি এমন কাউকে চাই যে ভদ্রলোককে শুধুমাত্র তিনি রাষ্ট্রনেতা হিসেবে নন, বরং তিনি কেমন বই লেখেন, তিনি কেমন কবিতা লেখেন, তিনি কেমন ভালো অনুবাদ করেছেন, তিনি কত ভালো সাহিত্যিক ছিলেন, সেই কারণেও তাকে মৃত্যুর পর মনে রাখা হবে। আমরা কি এমন রাষ্ট্রনেতা চাই যার জীবনবোধ, যার আদর্শ, যার আত্মত্যাগ তার সমস্ত রাষ্ট্রনেতা হিসাবে পাওয়া অ্যাচিভমেন্ট এবং ব্যর্থতার পরেও জলজল করে থাকবে মানুষের মনে? আমার মনে হয় সেই চয়েসটা আমাদের নিতে হবে। আমরা আমাদের রাষ্ট্রনেতাকে কেমন চাই। তুলনাটা একটু গন্ডগোলের হয়ে গেল না? তার কারণ ইনি মানে আমি যার কথা বলছি তিনি অনুবাদ করেননি, কিন্তু তিনিও প্রচুর কবিতার বই, গল্পের বই লিখেছেন। আমি যদি মানে ধরো তোমার চোখ মানে যিনি লিখেছেন সেই নামটা যদি মানে বাদ দিয়ে দিই বা মুছে দিই, এবং তারপর যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দুজনেরই লেখা সবচেয়ে ভালো দুটো পিস হতে পারে, কবিতা হতে পারে, লেখা হতে পারে, কোনো সাধারণ আনবায়াসড মানুষকে পড়াই, এবং তাতেও যদি কারোর মনে হয় যে আসলে এদের মধ্যে কোনো সাহিত্যিক তুলনা ইভেন পসিবল, তাহলে আমি সমস্ত কথা ফিরিয়ে নেব। আমার মনে হয় সাহিত্যটা অবশ্যই কারোর পৈতৃক সম্পত্তি নয়। সবাই লিখতে পারেন, সবাই আঁকতে পারেন, সবাই গাইতে পারেন, কিন্তু আমার লেখা বইকে আমি সমস্ত সরকারি লাইব্রেরিগুলোতে বাধ্যতামূলক করব, সেই ইনসিকিউরিটি তখনই আসে যখন আমি জানি সাধারণ মানুষ আসলে আমার লেখার সাহিত্যকর্মের জন্য আমার বই উল্টেও দেখবেন না। তাই জোর করে সরকারি পয়সায় সরকারি লাইব্রেরিতে আমার বই বাধ্যতামূলক করতে হয়। বুদ্ধদেব ভট্টাচার্যকে গণ্য করতে হয়নি। আমি এবার দুটো প্রশ্ন করবো। এই দুটো প্রশ্ন আমি সত্যিই জানি না, তার মধ্যে একটা ব্যক্তিগত প্রশ্ন আর একটা সার্বিক প্রশ্ন। প্রথমে সার্বিক প্রশ্নটাই করি। ছাত্র জীবন নিয়ে, তারপর আমি অন্য বিষয়ে যাচ্ছি। এই ছাত্র জীবনে জেএনইউতে যখন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এই যে কাশ্মীরের আজাদি নিয়ে এত কথা এবং সেটাকে রাষ্ট্রবিরোধী কথা, যে কাশ্মীরের মানচিত্রে ভারতের থেকে কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দেওয়া বা কাশ্মীরের স্বাধীনতা, এই সমস্ত রাষ্ট্রবিরোধী কথার সঙ্গে বাম রাজনীতি জেএনইউতে ওতপ্রোতভাবে রয়েছে। কিন্তু একজন ভারতের নাগরিক হিসেবে কোথাও মনে হয় যে এই যে ঘটনাগুলো, যেখানে কাশ্মীর নিয়ে বলা হচ্ছে, ভারতকে অগ্রাহ্য করা হচ্ছে, এগুলো দেশ বিরোধী, এই স্লোগানগুলো শুনে কেমন লাগতো? দেখো, বাম রাজনীতিরও তো বিভিন্ন ধারা রয়েছে। বহু মানুষ এরকম রয়েছেন যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন, যারা মনে করেন আজাদ কাশ্মীর হওয়া উচিত, অর্থাৎ কাশ্মীর না পাকিস্তানের হবে না ভারতের হবে, আজাদ হবে। কারোর মনে হয় যে একটা রেফারেন্ডাম হওয়া উচিত, যে রেফারেন্ডাম ইভেন নেহেরু পর্যন্ত প্রমিস করেছিলেন যে কাশ্মীরের মানুষ ডিসাইড করবেন তারা পাকিস্তানের সঙ্গে যেতে চান, ভারতের কাছে থাকতে চান, অথবা তারা আজাদ মানে তারা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে চান। অনেকের মনে হয় সেটা। আমরা যে রাজনীতি করি, আমরা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, তাতে কাশ্মীর অবশ্যই ভারতের গুরুত্বপূর্ণ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। এবং এই মুহূর্তে যে ইলেকশন হয়েছে তাতে গোটা কাশ্মীরে একজন মাত্র বামপন্থী জিতে এসেছেন। আমরা সবাই জানি কুলগাম থেকে ইউসুফ তারিগামি, এবং তার বিরুদ্ধে যারা লড়েছিলেন তাদের মধ্যে একজন জামাতে ইসলাম, যারা এই মুসলিম মৌলবাদকে সাপোর্ট করে। এবং মজার ব্যাপার হচ্ছে আরএসএস বিজেপি সেখানে জামাতে ইসলামের লোকটিকে সাপোর্ট করেছিলেন, এবং ওইখানের যারা সেপারেটিস্ট শক্তি তাদের হাতে ইউসুফ তারিগামির বাড়ির লোক খুন হয়েছেন, উনি নিজে বহুবার আক্রান্ত হয়েছে। ফলে এই যারা ধর্মকে সামনে রেখে মৌলবাদ করতে চান, যারা আলাদা কাশ্মীরের কথা বলেন অথচ কাশ্মীরের সাধারণ মানুষের রুটি টুটি নিয়ে কথা বলেন না, তাদের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে উজ্জ্বলতম মানুষটার নাম ইউসুফ তারিগামি। তিনি আমাদের কমরেড, আমাদের বামপন্থার সঙ্গে বা আমরা যে রাজনীতি করি তার সঙ্গে তার সবচেয়ে বেশি যোগ। ফলে কাশ্মীর নিয়ে এইটা আমাদের খুব স্পষ্ট অবস্থান, কাশ্মীর সম্পর্কে আমরা কি ভাবি। কিন্তু মজার বিষয় হলো যারা প্রতিদিন এই স্লোগান দেন যে কাশ্মীর আমাদের, কাশ্মীরটা ভারতেরই, একদম ভারত মাতা কি জয়, সেই কাশ্মীরের যখন মানুষ খুন হন তারা কথা বলেন না কেন? এই আমরা দেখলাম পেহেলগামের ঘটনা, এতজন টুরিস্ট মানুষ খুন হলেন, হিন্দু মানুষ খুন হলেন, তার সঙ্গে একজন মুসলমান যিনি টাট্টু চালক তিনিও খুন হলেন। আমরা সব জায়গায় হিন্দু মানুষগুলোর জন্য যতটা কান্না দেখলাম, কাশ্মীরের ওই সাধারণ গরিব মুসলমান মানুষটা, তার জন্য কান্না দেখলাম না কেন? এই যখন এই পুরো সিঁদুর অপারেশন হচ্ছে,
সেখানে কোল্যাটারাল ড্যামেজ বলে যারা মারা গেলেন তারা তো সব ওই অংশের মানুষ। সেখানে হিন্দু রয়েছেন, শিখ রয়েছেন, মুসলমান রয়েছেন, বেসিক্যালি এলওসি যেটাকে আমরা বলি, সেখানে বসবাসকারী সাধারণ মানুষ তারা খুন হয়ে গেলেন, মারা গেলেন। সেই লোকগুলো প্রায় 25 জনের বেশি মানুষ খুন হলেন, তাদের নিয়ে ফেসবুকে, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা এতদিন ধরে জাতীয়তাবাদী হয়েছিলেন, যারা এতদিন ধরে ভারতের মানুষের জন্য কেঁদে ভাসাচ্ছিলেন, তারা ওদের কথা বললেন না কেন? তাহলে কি আসলেই কাশ্মীরের মানুষগুলোকে আমরা ভারতীয় মনে করি না? কাশ্মীরের মানুষের জীবন কোল্যাটারাল ড্যামেজ, কিন্তু অন্য ভারতীয়রা যারা খুন হলেন তাদের জন্য, তাদেরকে আমরা ভারতীয় ভাবি, তাদের জন্য আমরা বদলা নিতে চাই, তাদের জন্য আমরা পাকিস্তান গুড়িয়ে দিতে চাই। আর এই সমস্ত কিছুর মধ্যে কোল্যাটারাল ড্যামেজ হয়ে যাওয়া কাশ্মীরের মানুষগুলোর কথা আমরা উল্লেখ পর্যন্ত করতে পারি না। আমার কাছে দেশপ্রেম মানে শুধুমাত্র একটা ম্যাপকে পুজো করা নয়, শুধু ভারত মাতা কি জয় বলা নয়, বা শুধুমাত্র জয় হিন্দ বা বন্দে মাতারাম বলা নয়। অবশ্যই সেগুলো জরুরি, প্রয়োজন, কিন্তু ভারত প্রেম বা দেশপ্রেমের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো দেশের লোকগুলোকে ভালোবাসা। আমি কাশ্মীরকে ভালোবাসবো অথবা কাশ্মীরিদের আমি ঘৃণা করব, তাদেরকে আমি ঘৃণা করব, দুটো একসাথে হতে পারে না। আমার কাছে ভারতকে ভালোবাসা মানে দেশপ্রেম, মানে দেশের মানুষ, সে কাশ্মীরে থাকলেও দেশের মানুষ, কন্যাকুমারীতে থাকলেও দেশের মানুষ, মণিপুরে থাকলেও দেশের মানুষ, আবার গুজরাটের অযোধ্যাতে থাকলেও দেশের মানুষ। দেশের মানুষকে ভালোবাসাই আসলে দেশপ্রেম। কোথাও মনে হয় না যে এই যে ইউসুফ তারিগামির কথা বারবার উঠে আসছে, তিনি যদি পারেন, মানে কাশ্মীর যদি তাও একজন বাম হয়ে একটা পার্টি, যে পার্টিতে এত বড় পার্টি নয়, এত ঐতিহ্য নয়, তাদের এতগুলো আলিমুদ্দিন স্ট্রিট নেই পশ্চিমবাংলার শহরে শহরে, তারা যদি পারে, পশ্চিমবাংলা কেন পারে না? মানে পশ্চিমবাংলার কমিউনিস্টদের বা সিপিআইএম কি, মানে কেন পারে না? আসলে আমাদের ব্যাটে বলে লাগছে না। দেখবে সবারই খুব ভালো ক্রিকেটারদেরও কখনো কখনো ফর্ম খারাপ যায় না, ঠিকই ব্যাটটা ঠিকঠাক চালাচ্ছে কিন্তু ব্যাটে বলে লাগছে না, ওই কারণে রান হচ্ছে না। আমাদেরও সেই অবস্থা হয়েছে, এর অন্য কোনো এক্সপ্লানেশন নেই। 11-র পর থেকে আমরা প্রতিদিন ভেঙেছি চুড়েছি। যে স্ট্যাটাস কুয়ো 11-র আগে অবধি ছিল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। পার্টি সেই সমস্ত ইনহিবিশন, যা ইনহিবিশন বামপন্থীদের বিরুদ্ধে বলা হতো, সমস্ত ইনহিবিশন ত্যাগ করে যা পসিবল হতে পারে সেই সমস্তটা করেছে। এবারের লোকসভা নির্বাচনেও সেলিম দা সেকেন্ড পজিশন পেয়েছেন। যদি ওই ইলেকশনের আগেই হিন্দু মুসলমান দাঙ্গা করে পুরো মুর্শিদাবাদটা ঘেটে দেওয়া না হতো, তাহলে এইবার মোহাম্মদ সেলিম মানে ড্যাং করে পশ্চিমবঙ্গ থেকে জিতে তিনি এবারে পার্লামেন্টে যেতেন, সাধারণ মানুষের কথা বলতেন। ফলে সেখানে কোথাও কোথাও ভুলচুক হয়েছে। তবে আমি এটা বলতে পারি, মানে মুসলিম অধ্যুষিত জায়গায় তো দীপশিতার সর্বনাশের কারণ হয়েছে বিধানসভা। নট নেসেসারিলি। শুধুমাত্র আমি বলবো যে সেই সমস্ত জায়গা যেখানে হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকা খুব পাশাপাশি, সেই সমস্ত জায়গায় আমাদের ভরাডুবি হয়েছে। মানে এটা আমি তো কাউন্টিংয়ে বসেছিলাম, আমি দেখতে পাচ্ছি ধরো মুসলিম প্রধান এলাকা, সেখানে তৃণমূল বেশি ভোট পাচ্ছে অফকোর্স, কিন্তু আমরা সেকেন্ড পজিশনে রয়েছি। এরকম নয় যে আমাদের সেখানে কোনো ভোট পাওয়া যাচ্ছে না। বাঁকড়া, ডোমজুর যেখানটা নিয়ে সবচেয়ে বেশি এবারের চর্চা হয়েছিল, সেই বাঁকড়ায় আগের বারের তুলনায় আমরা প্রচুর ভোট পেয়েছি বামপন্থীরা। কিন্তু এইরকম এলাকা, যে এলাকায় ধরো হিন্দু পাড়া এবং মুসলমান পাড়া একদম পাশাপাশি, সেখানে দেখছি মানে মুসলিম অধ্যুষিত এলাকায় সিপিএম ভোট পাচ্ছে, হিন্দু অধ্যুষিত এলাকায়ও সিপিএম ভোট পাচ্ছে। কিন্তু যেখানে হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকা পাশাপাশি, পাড়া পাশাপাশি, সেখানে মুসলিম এলাকায় সিপিএম ভোট পাচ্ছে না, হিন্দু এলাকায় সিপিএম ভোট পাচ্ছে না, হিন্দু এলাকায় বিজেপি ভোট পাচ্ছে, মুসলিম এলাকায় তৃণমূল ভোট পাচ্ছে। এই যে পোলারাইজেশনটা, সেই পোলারাইজেশনটা দুতরফাতেই হয়েছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি একদম শেষের দিকে এই নিয়ে আবার আলোচনা করব, তার কারণ 2026-এ কী হবে। আমি আর ব্যক্তিগত প্রশ্নটা এবার করি। ছাত্রজীবন তো শেষ, মানে ছাত্রজীবনের রাজনীতি শেষ। তা ছাত্রজীবনের রাজনীতিতে মানুষের 3টে জিনিস হয়, কবিতা লেখে। তুমি কি কবিতা লিখেছো? হ্যাঁ, ছোটবেলায়। না, এই জেএনইউতে থাকাকালীন? হ্যাঁ। বা তার মানে ছাত্রজীবনের রাজনীতিতে কবিতা লেখা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে ছাত্রজীবনের রাজনীতি, সেটা তো করেইছে, আজকে দীপশিতা এখানে বসে আছে তার কারণেই তার ছাত্র রাজনীতি। আর প্রেমে পড়া কতবার হলো জেএনইউতে, আর কতবার ভাঙলো? প্রেমে তো মানুষ প্রতিদিনই পড়ে, ফুলের প্রেমে পড়ে, গানের প্রেমে পড়ে, ভালো সিনেমার প্রেমে পড়ে, ভালো বইয়ের প্রেমে পড়ে। তো সেরকম প্রেমে তো আমি রোজই পড়ি, এবং আমি ভীষণ রোম্যান্টিক মানুষ। মানে আমি ধরো গুড ডাইনোসর বলে একটা সিনেমা আছে, মানে এটা একটা কার্টুনের সিনেমা,
আমি সেই গুড ডাইনোসর সিনেমা দেখেও হাউ হাউ করে কেঁদেছিলাম। আমি এতটাই আর কি ইমোশনাল। অঙ্ক কঠিন সৌরভ পালোধির সিনেমা কিছুদিন আগে আমরা দেখতে গেছিলাম, আমি এবং আমার বাবা দুজনেই আমরা মাঝে মাঝেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলছিলাম, কারণ আমরা এতটাই ইমোশনালি রোম্যান্টিক মানুষ। আমাদের মনে হয় কি জীবনের সমস্ত রূপ রস গন্ধ, দুঃখ যন্ত্রণা ভালো লাগা, সেই সমস্তটা ইমোশনটাকে কখনো আমরা উদযাপন করতে থামিনি। তাই ওই রকম প্রেমে বহুবার পড়েছি। মানে খুব সুন্দর পাশ কাটিয়ে চলে গেলে। এইবার আমি চলে আসি যে পশ্চিমবাংলা আমরা দেখলাম রাজন্যা এরা প্রান্তিকরা প্রতিবাদ করছে। কোথাও কি মনে হচ্ছে তাহলে যে এই মুহূর্তে যদি ভোট হয়, নির্বাচন হয়, ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে কি কোথাও মনে হচ্ছে বেকায়দায় পড়তে পারে শাসক? অবশ্যই। এই মুহূর্তে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তৃণমূলের ব্যাপারে যা রাগ রয়েছে, শুধু তাই নয়, তৃণমূলের সমর্থক, মানে আমি শুধু তাদের সেফটির কারণে তাদের নাম নিচ্ছি না, এই যে মনোজিৎ মিশ্রের মতো ঘটনা কলকাতার বিভিন্ন কলেজে রয়েছে। তারা অনেকে আমাদের এসে যোগাযোগ করেছেন, অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকে ভয় পাচ্ছেন যে এরপরে যেটা হবে সেটা তারা সামলাতে পারবেন না। কিন্তু এই একটা মনোজিৎ মিশ্রের ঘটনা, ওই যে ছোট্ট মেয়েটা ও যেটুকু যা সাহস দেখিয়েছে, সেটা আসলে যেরকম যে কি প্যান্ডোরাস বক্স ওপেন করেছে কল্পনার বাইরে। ফলে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি ছেলেমেয়েরা সত্যিই ভোট দিতে পারে, আমি তোমাকে লিখে দিচ্ছি কলেজে কলেজে তৃণমূল গোহারা হারবে। কোথাও মানে ওই যে বললাম না যে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, এসএফআই করি, বা সেই সময় যারা তৃণমূল করেছে, একটা বেসিক আইডিওলজির জায়গা ছিল, একটা লক্ষ্য ছিল, একটা তৃণমূলেরও তো আইডিওলজি আছে। কি সেটা? ওদের কি শিক্ষায় সঙ্গবদ্ধ জীবন, সবাই আমি দেখলাম কি একটা লিখেছে যে সঙ্গবদ্ধ ধর্ষণ, দেশ বিক্রি করে দেওয়া, এই সমস্তগুলো তাদের আদর্শের জায়গা। তাদের আদর্শ নেই, কারণ আদর্শ তো একটা কোনো কিছুর ভিত্তিতে তৈরি করা হয়। কিসের মানে ঠিক তৃণমূল কি করতে চায়? এটা তো মানতে হবে। আমি আজকে ছাত্র, আমি ধরলাম আমি ছাত্র, এবং ছাত্র মানেই আমি সমাজে একটা এগিয়ে থাকা অংশ, পড়াশোনা করছি। তা আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, এটা ব্যক্তিগতভাবে আমি না, কিন্তু আমি দেখি যে আমি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে অর্থাৎ টিএমসিপিতে জয়েন করলে বা সেখানে থাকলে দাদারা আছে, আমি সেখানে খেলা দেখতে যাওয়ার টিকিট পাবো, আমি সেখানে বিভিন্ন জলসার টিকিট পাবো, ফিল্ম ফেস্টিভ্যালের পাস পেয়ে যাব, আমি মানুষকে পাস দিতে পারবো, মানুষকে আমি অনেক কিছু দিতে পারবো, ভর্তির ক্ষেত্রে আমি এগিয়ে থেকে সুবিধা করতে পারবো। আমি আর বাদবাকিগুলো বলছি না যে ইউনিয়ন রুম দখল করে নাইট ক্লাব তৈরি করবো, আমি এগুলোর মধ্যে যাচ্ছি না, আমি ওগুলো ছেড়েই দিলাম। এসএফআই করবে কেন একটা ছাত্র বা ছাত্রী? এখন তো মানুষ যদি সে বুদ্ধিমান হয়, তাহলে তো কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে সে তো শাসক দলের সঙ্গেই থাকবে। ঠিকই। যদি ধরো তোমার জীবনের এটাই লক্ষ্য উদ্দেশ্য হয় যে যেন তেন প্রকারেণ তোমাকে টাকা কামাতে হবে, তার জন্য তুমি ইউনিভার্সিটির কলেজের সিট বিক্রি করবে, চুরি করে, যার ধরো যোগ্যতা নেই, যে নম্বর কম পেয়েছে কিন্তু পকেটে অনেক টাকা আছে, ঘুষ নিয়ে তাকে ভর্তি করিয়ে দেবে। আমার মনে হয় তার মূল্যবোধের প্রশ্ন, এবং এই প্রশ্নটা তো যুগে যুগে ছিল যে আমি যদি চুরি করতে পারি, আমি যদি ঘুষ নিতে পারি, তাহলে আমি ঘুষ নেব না কেন? ঘুষ নেওয়া তো স্বাভাবিক। তাহলে তো সবাই ঘুষ নিত, আর সবাই চুরি করতো, আর সবাই ডাকাতি করতো। কিছু লোক তো তাদের বিবেকের কাছে কোথাও না কোথাও তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমার মনে হয় এই সংখ্যাটা এখনো কলেজের মধ্যে অনেক আছে। অবশ্যই। কারণ না হলে এই যে যে কথাগুলো বেরিয়ে আসছে না, এই যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে এখনো যে ছেলেমেয়েগুলো মার খাচ্ছে, বা এই তিলোত্তমার ঘটনার ওই একটা তো আমাদের জন্য একটা টিপিং পয়েন্ট ছিল। তিলোত্তমাকে সামনে রেখে কলেজে কলেজে তৃণমূলের বিরুদ্ধে যে মিছিলগুলো হয়েছে, সেগুলো তো কেউ না কেউ অর্গানাইজ করলো। কোনো সাধারণ ছাত্রছাত্রী তো এই সমস্ত কিছু উপেক্ষা করেও, তৃণমূলের দাদারা ভয় দেখিয়ে গেছে, বলেছে এইখানে এসব চলবে না, তারা হয়তো কোথাও বলেছে যে না আচ্ছা আমরা এই লাইনটা হয়তো বলছি না, আচ্ছা আমরা তৃণমূলের কথা হয়তো উল্লেখ করলাম না, কিন্তু তবুও সে মিছিলটা করেছে। বহু ছেলে মেয়েকে আমরা জানি যারা আমাদের সাথে পরবর্তীকালে কন্ট্যাক্ট করেছে। ফলে তারা চায়, তারা সুযোগটা পাচ্ছে না, তারা আমার মনে হয় পরিসর পাচ্ছে না। কেউ শুধুমাত্র চুরি করব, ডাকাতি করব, পাস পাবো আর টাকা কামাবো, এইটা কোনো মেধাবী, ট্যালেন্টেড, সেলফ সাফিসিয়েন্ট ছাত্রছাত্রীর জীবনের লক্ষ্য হতে পারে না। আমি একটা তুলনা করছিলাম যে সময় শাসন ক্ষমতায় সিপিএম ছিল, বামেরা ছিল, সেই সময় ছাত্রনেতাদের উচ্চশিক্ষা, আর এই সময়ে যারা শাসন ক্ষমতায় আছে তাদের উচ্চশিক্ষা আমি তুলনা করে দেখছিলাম। আমি জানি কিন্তু সুজনদা পিএইচডি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি এটাও জানি তুমি তোমার ডক্টরাল থিসিস জমা দিচ্ছ জেএনইউতে, এগুলো আমি জানি, আমি এগুলো আর বলছি না। কিন্তু আমি দেখলাম
যে 1977 সালের পর থেকে, মানে 80 থেকে যদি আমরা ধরি, তাহলে ছাত্র নেতা নেত্রী যারা এসএফআই করেছে তাদের পিএইচডি করার সংখ্যাটা খুব কম। অথচ আমি দেখতে পাচ্ছি যে টিএমসিপিতে যারা ছাত্র নেতা নেত্রী রয়েছেন তাদের কিন্তু পিএইচডিতে এনরোল সংখ্যাটা অনেক বেশি। সেটা হয়তো আমি বলছি না জেএনইউ বা কলকাতা বিশ্ববিদ্যালয় বলছি না, কিন্তু বিভিন্ন জায়গায় করছে। তাহলে কি কোথাও কি তাহলে শিক্ষার দিক থেকে এসএফআই থেকে টিএমসিপি এগিয়ে আছে? না, একেবারেই না। কারণ এই মুহূর্তে আমাদের যারা ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্বে রয়েছে তারা প্রত্যেকেই উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছে। আমি তুলনার প্রশ্নে যাচ্ছি না। আমি খালি তোমাকে বলবো যে কেউ এই সময় যারা, আমি বালিগঞ্জ সায়েন্স কলেজের কথা জানি কারণ আমার বন্ধুরা সেই কলেজে পড়তো, জিওগ্রাফি ওইখানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হতো। পিএইচডি কিভাবে পাওয়া যায়, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে অলমোস্ট তোমার প্রথম 10 জনের মধ্যে নাম রয়েছে, আমি নাম নিচ্ছি না। মেয়েটি পিএইচডিতে চান্স পায়নি। গ্র্যাজুয়েশনে সেকেন্ড ক্লাস, মাস্টার্সে টেনে টুনে ফার্স্ট ক্লাস। সে হয়তো এখন ডক্টরেট পেয়ে তার পড়াশুনো হয়ে গেছে, সে ডক্টরেট এখন। এই যে কিভাবে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে পিএইচডির স্টুডেন্ট অ্যালটেড হয়, যদি তোমরা একটা ইনভেস্টিগেটিভ একটা কোনো নিউজ করো তোমরা বুঝতে পারবে যে দুর্নীতিটা ঠিক কোন জায়গায়। অ্যাবসলিউট সাবজেক্টিভিটি, মানে সেখানের যিনি হত্যাকর্তা, মানে যিনি প্রফেসর, যিনি সুপারভাইজার, তিনি তোমার রাজনৈতিক অ্যাফিলিয়েশন অনুযায়ী, এবং রাজনৈতিক মানে তুমি শুধু তৃণমূল করলে হবে না, উনি যে লবির সঙ্গে রয়েছেন তুমি সেই লবির ছাত্রনেতা কিনা তার ওপর দাঁড়িয়ে তুমি পিএইচডি পাচ্ছ কি পাচ্ছ না, পিএইচডি তুমি ঢুকতে পারছো কি পারছো না, সেইটা ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে যে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, আমি তোমাকে বহু মানুষের এরকম উদাহরণ দিতে পারি, তারা প্রতিদিন তাদের সুপারভাইজার দ্বারা হ্যারাস্ট হয়েছে। আমি এগেন নাম নিতে পারবো না। পিএইচডি শেষ করার ঠিক 6 মাস আগে তাকে বলা হয়েছে যে তুমি এখন যেগুলোর উপর কাজ করেছো এগুলোর কোনো ভ্যালু নেই, তোমাকে অ্যাটলিস্ট 3-4টা নতুন করে লিখতে হবে। সেই ছেলেটি এখানের পিএইচডি ড্রপ করে এখন লন্ডনে গেছে, এখন ইউকে থেকে সে নতুন করে আবার পিএইচডি করছে। মানে পশ্চিমবঙ্গের রিসার্চ সিন সেইটা কিছুটা ক্রাইম পেট্রোলের চেয়ে কম না। যদি তোমরা বলো আমি তোমাকে লিঙ্কে দেবো, আমি তোমাকে লিড দেবো, তোমরা আলাদা করে সেটার উপর একটা এপিসোড করতে পারবে এবং বুঝতে পারবে যে মেধাবীদের প্রতিদিন খুন করার কি ভয়ঙ্কর ষড়যন্ত্র তৃণমূলের সরকার এখানে তৈরি করেছে। আমি সময় যেহেতু খুব কম, আমি শেষ দুটো প্রশ্ন করব। এক, 2026-এ নির্বাচনে কি হবে আমি বলছি না, সে তো মানুষ ঠিক করবে, কিন্তু এটা তো ঠিক কথা যে এইবারকার নির্বাচনে হিন্দু মুসলমান যে বিভাজন থাকবে, এত তীব্র বিভাজন হয়তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আসেনি। এটা কি কোথাও বামেদের ভয় পাওয়াচ্ছে? আমি স্বীকার করব, হ্যাঁ অবশ্যই তাই। কারণ এই যে আগে কি হতো, 11-র আগে অবধি আমার নির্বাচনের বা ভোট দেওয়ার একটা লজিক ছিল। হতে পারে সেটা পার্টিজান লজিক, যাচ্ছে আমি সিপিএমকেই ভোট দিই, আমি সিপিএমকেই ভোট দেবো, আমি কংগ্রেসকেই দিই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মধ্যে কোথাও না তোমার আইডেন্টিটি, তোমার ধর্মীয় আইডেন্টিটি কখনো কোনো দিনের জন্য সেটা ম্যাটার করেনি। এখন এই তৃণমূল বিজেপি দুজনের এই যে যৌথ রথ, তাতে এমন একটা ব্যাপার তৈরি হয়েছে যেখানে আমার ধার্মিক পরিচয় ছাড়া সমস্তটা গৌণ হয়ে গেছে। আমার 26,000 চাকরি গেল, ডাজন্ট ম্যাটার। মমতা ব্যানার্জি মুসলিমদের রক্ষা করতে হবে, অতএব আমাকে তৃণমূলকেই ভোট করতে হবে। সারা দেশ জুড়ে পড়াশুনো শেষ, চাকরি বাকরি হচ্ছে না, জিডিপি তলানিতে, কিন্তু যেহেতু আমি হিন্দু, নরেন্দ্র মোদী বলেছেন সমস্ত হিন্দুদের উনি বাঁচাবেন, অতএব আমাকে বিজেপিকেই ভোট করতে হবে। এই যে বাইনারি তৈরি হয়ে যাওয়া, এবং এটা তো একটা মেন্টাল ব্লক, লোকে ইমোশনালি ভেবে ভোটটা দিচ্ছে, তার ছেলে মেয়েদের কি হবে, তার বাড়ির লোকজনের কি হবে, আমার নিজের ভবিষ্যতের কি হবে, সেই ভাবনাটাই আসছে না। এইটা আমাদের জন্য অবশ্যই ভয়ের কারণ, এইটা আমাদের জন্য মানে আশঙ্কার কারণ আমি বলবো। লেলিন বলেছেন তো কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। আমি একবারও বলছি না মোহাম্মদ সেলিম কাঁটা, আবার এরকম ভাবছিও না, কিন্তু এটাও তো স্লোগান হতে পারত যে পশ্চিমবাংলায় যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা বর্ণ হিন্দু, এবার আসুন আমরা সংখ্যালঘুদেরকে মুখ্যমন্ত্রী করি। সিপিএম তো এই স্ট্যান্ডও নিতে পারত যে সংখ্যালঘু পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হবে মোহাম্মদ সেলিম। সিপিএম পারবে এরকম কথা বলতে স্ট্র্যাটেজিক্যালি? আমরা কোনোদিনও বলবোও না, কারণ তাহলে এই যে আমাদের এই যেটুকু মোরাল হাই গ্রাউন্ড পড়ে রয়েছে, যে কথাটা আমরা সদর্পে বলি যে আমরা 34 বছর ধরে রাজনীতি করেছি কিন্তু আপনার ধর্মকে নিয়ে আমরা কোনোদিনও রাজনীতি করিনি, সেইটা বলার জায়গা আমাদের চলে যাবে। আমরা চাইবো না মোহাম্মদ সেলিমকে আপনি এই কারণে ভোট করুন কারণ মোহাম্মদ সেলিম মুসলিম, বরং এই কারণে মোহাম্মদ সেলিমকে ভোট করুন কারণ উনি যখন রায়গঞ্জের এমপি ছিলেন
ওই এলাকার জন্য উনি কি কি করে দেখিয়েছেন। এই কারণে মোহাম্মদ সেলিমকে ভোট করুন, কারণ মোহাম্মদ সেলিম কোনোদিনও মুসলিম বলে আপনার কাছে ভোট চাইবে না। এই যে রাজনীতির শিফট, এই যে রাজনীতির পরিসরের পরিবর্তন, সেইটা আমাদের কাছে নির্বাচনে জেতার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কালকেই আমি কপালে টিপ পরে একদম জয় শ্রীরাম বলে খুব বড় হিন্দু হয়ে গিয়ে আমি ভোটে জিতে গেলাম, জিততেই পারি, তাহলে আমি আর সিপিএম করবো কেন, আমি বিজেপি করবো। মোহাম্মদ সেলিমকে যদি আলটিমেটলি মুখ্যমন্ত্রী হতে হয়, আগে চলে যেতেন তৃণমূলে, তারপরে এই সমস্ত বলতেন, সংখ্যালঘু নেতা হয়ে যেতেন, বিজেপিতে চলে যেতেন, ওদের তো আবার সংখ্যালঘু সেলও আছে, সেখানকার নেতা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হয়ে যেতেন। আমাদের কারুর কাছে নির্বাচনে জেতা, মুখ্যমন্ত্রী হওয়া, এমএলএ এমপি হওয়া ব্যক্তির খুব অ্যাসপিরেশনের জায়গা নেই। আমরা একটা রাজনীতিতে বিশ্বাস করি, সেই রাজনীতির চাষ, সেই রাজনীতির সফলতা আমরা পশ্চিমবঙ্গে চাই, যেটা এই জাতের রাজনীতি, ধর্মের রাজনীতি, পরিচয়ের রাজনীতি দিয়ে হবে না। কোথাও মনে হচ্ছে যে এটা বিশ্বাস হয় যে বামেদের এবং কংগ্রেসকে ঠেকানোর জন্যই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা সেটিং আছে, এবং একদম বিজেপি ধরেই রেখেছে বামেদের এবং কংগ্রেসদের হাঁটানোর জন্য হিন্দু ভোট নেব আর তৃণমূল মুসলিম ভোট পাবে। এটা বিশ্বাস হয় একদম, মানে এই কথা তো আমরা বারংবার বলে আসছি। না হলে বিজেপির হাতে এই মুহূর্তে সমস্ত ধরনের সেন্ট্রাল এজেন্সি, সিবিআই থেকে শুরু করে ইডি থেকে সমস্ত কিছু, প্রতিবার নির্বাচনের আগে তারা তৃণমূলের বিভিন্ন লোককে ধরে টানাটানি করেন, কিন্তু আজ পর্যন্ত একটি লোককেও সাজা দিতে পারলেন না। ই পসিবল? সারদার কেস, নারদাতে আমরা সবাই দেখলাম হাত পেতে ঘুষ নিচ্ছেন, তাতেও তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, একজনকেও বিজেপি জেলের মধ্যে পুড়তে পারছেন না। এটা পসিবল? এই তিলোত্তমার মতো ঘটনা, যেটার জন্য সারা দেশ কি সারা বিশ্ব জুড়ে মানুষ রাস্তায় নামলেন, এখনো সেখানে সিবিআই এর যা তদন্ত, তাতে তো ওর মা বাবা পর্যন্ত তারা আর কি বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে তাদের। ফলে যদি সত্যিকারেই বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হাঁটাতে চাইতো, যা এই মুহূর্তে আমরা সবাই জানি, সাধারণ মানুষ যা যা জানে, ওদের যা দুর্নীতির খতিয়ান, সবাইকে একবারে জেলে পুরে দিতে পারতো। সবাই যদি জেলে চলে যেত তাহলে তৃণমূল বলেই কেউ থাকতো না। কিন্তু বিজেপি এখানে সরকারে আসতে চায় না। বিজেপি চায় এই যে একটা দ্বন্দ্ব, এই যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, এই যে ধর্মীয় একটা রাজনৈতিক পরিসর তৈরি করা, এইটাকে সামনে রেখে আলটিমেটলি ওনাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, কারণ আমরা তো খালি বিজেপিকে দেখছি, আমরা আরএসএস কে দেখছি না। আরএসএস এর কাজ তো শুধুমাত্র, বা আরএসএস এর যা লক্ষ্য তা কিন্তু শুধুমাত্র সরকার গঠন নয়। আরএসএস হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, যে হিন্দু রাষ্ট্রের মনটা হবে হিন্দুত্ববাদী। না, অনেকে বলেন তো আরএসএস ভালো বিজেপি খারাপ। হ্যাঁ, তাই জন্যই তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি এই কথা বিশ্বাস করেন বলেই ওই যে আদর্শ, হিন্দুত্ববাদের আদর্শ, হিন্দু রাষ্ট্রের আদর্শ প্রতিদিন পশ্চিমবঙ্গে তিনি লালন পালন করছেন। নয়তো সরকারি ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করার তো দরকার ছিল না। পশ্চিমবঙ্গে জগন্নাথ দেবের পুজো বহু বছর ধরে হয়। আমার এখানেই প্রশ্ন, ভারতে কোনো সরকারি টাকায় কোনো ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র তৈরি করা যায় না, পর্যটনের জন্য করা যায়, সেই সুযোগ অনেকে নিতে পারে। কিন্তু এরকমও তো হতে পারতো, বামপন্থীরা সেদিন চলে যেত, গিয়ে সেখানে আটকে দিত। না, যদি আমরা তো আসলে মমতা ব্যানার্জি ধরো যা করেছেন, বিধানসভায় ঢুকে বিধানসভা ভাঙচুর করা, অথবা সিঙ্গুর এই পুরো শিল্পায়ন বন্ধ করার জন্য রাস্তা বন্ধ করে দিনের পর দিন রাস্তা বন্ধ করে দেয়, আমরা তো সেই ডিস্ট্রাকটিভ পলিটিক্সে বিশ্বাস করি না। আমাদের যা মনে হয়েছে যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, তা দিয়ে মন্দির তৈরি করার কোনো কারণ নেই। তার বদলে আপনি কারখানা তৈরি করতে পারতেন, তার বদলে আপনি অন্য এমন অনেক কিছু যা অ্যাকচুয়ালি ট্যুরিজমের জন্য জরুরি, আপনি সেটা করতে পারতেন। এই যে ওনারা মন্দির তৈরি করলেন, এটা তো খুব কনসিয়াসলি একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য যে আচ্ছা ওদের কাছে জয় শ্রীরাম রয়েছে, এখন আমাদের কাছে একটা তার কাউন্টার স্লোগান হলো জগন্নাথ, জয় জগন্নাথ। আমি দেখছিলাম সেদিনকে একটা ভিডিও, যেখানে রাস্তার মাঝখানে মানে সে পুকুর হয়ে গেছে আর কি, বহু বছর ধরে সে রাস্তা তৈরি হয় না, জল জমে। এপাশে বিজেপির একটা ওই বুথ অফিস, একপাশে তৃণমূলের, এপাশের বিজেপির লোকটা বলছে জয় শ্রীরাম, এপাশে তৃণমূলের লোকটা বলছে জয় জগন্নাথ। এই যে জয় জগন্নাথ আর জয় শ্রীরামের মাঝখানে আমার রাস্তাগুলো যে পুকুর হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা চাইছি জয় জগন্নাথ জয় শ্রীরাম তাদের মন্দিরে থাকুক, সরকারের কাজ, রাজনৈতিক দলের কাজ ওই ভাঙাচোরা রাস্তাটাকে ঠিক করা, সেইটা নিয়ে কথা হোক। আমি এবার শেষ একটা প্রশ্ন করব, সেটা অবশ্যই নির্বাচনকে নিয়ে। তার আগে একবার জিজ্ঞেস করছি যে অনেক সময় দেখতাম এসএফআই নেত্রী হিসেবে দীপশিতা ধর আর তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে রাজন্না হালদার বিভিন্ন জায়গায় বিভিন্ন মিম বেরোতো বা কেটে কেটে শর্টস তৈরি করা হতো। কোথাও রাজন্না এখন বেকায়দায় পড়েছে, তার টিএমসিপিতে বহিষ্কৃত, কোথাও কি কিছুটা হলেও ভালো লাগছে, স্বস্তি? না,
আমার মনে হয় আমাদের সে যা রাজনীতি করুক না কেন, রাজনীতিতে কম বয়সী ছেলেমেয়েরা এবং স্পেশালি মেয়েরা তাদের আসার প্রয়োজন আছে, দরকার রয়েছে। এবং ওর সাথে আমার অবশ্যই রাজনৈতিক পার্থক্য রয়েছে। ওর অনেক কথা বা বেশিরভাগ কথাই আমি তার সঙ্গে একমত নই, কিন্তু আমার সংগঠনের মধ্যে আমি যৌন নির্যাতনের শিকার হয়েছি, বা মহিলা বলেই আমার সঙ্গে সার্টেন কাইন্ড অফ অ্যাটিটিউড করা হয়েছে, সেইটা বলার জন্য বা সেই প্রতিবাদ করার জন্য কাউকে যদি বহিষ্কৃত হতে হয়, সেটা একজন মহিলা হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কখনোই তার সমর্থন। ছবি তৈরি করার জন্য ফিল্ম অভয়াকে কেন্দ্র করে, হ্যাঁ, সেইটা একটুখানি মানে খুবই চক্ষু লজ্জার ব্যাপার ছিল। আমার মনে হয় না একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মহিলা হিসেবে ওরা যেটা করেছিল সেটা সঠিক কাজ। কারণ ওরকম একটা ভয়ঙ্কর ট্রমাটিক ইনসিডেন্ট আমাদের প্রত্যেকের জন্য, আমরা ট্রমার মধ্যে ছিলাম, যে কোনো মহিলা। যতবার আমরা ওই বিবরণটা পড়ছি, অথবা কিছুদিন আগে আমরা দেখলাম এই কসবা ল কলেজের ভিডিওটা পর্যন্ত টেলিকাস্ট করা হলো, আমি জানি না এরা আলটিমেটলি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা। কারণ এরা হয়তো বোঝে না যে ট্রমাটা ঠিক কি। ওই যে মেয়েটা কাঁতরাচ্ছে, মেয়েটা হাত জোর করে বলছে আমাকে ছেড়ে দাও, আমি তো মানে বহু রাত শুতে পারিনি, আমার এত অস্বস্তি হয়েছে। ফলে সেই ট্রমাটা, সেই যন্ত্রণাটা, সেটাকে ব্যবহার করে সিনেমা বানানো, এবং ওই সময় সেটা একটা খুবই একটা নিকৃষ্ট, একটা খুবই মিন কাজ ছিল। কিন্তু সেটা বলার পরেও আমি বলছি, ও আজকের দিনে এসে দাঁড়িয়ে যদি ওর সংগঠনের মধ্যে মহিলা হওয়ার কারণে ওকে যা ফেস করতে হয়েছে, যদি সেই কথাটা বলে, আমি একজন মহিলা হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওর এই কথা বলার অধিকারটা, ওর এই সমস্ত ডিসক্রিমিনেশন সমস্যাগুলো সবার সামনে বলার অধিকার, সেই অধিকারের সঙ্গে আমি 100% দাঁড়িয়েছি। আমার শেষ প্রশ্ন, বিধানসভা নির্বাচন চলে আসছে 26-এ। একদিকে হিন্দু মুসলমান বিভাজন এবং সেটা চরম জায়গায় পৌঁছাতে পারে, তার পারদ চড়তে পারে। অন্যদিকে বামপন্থীরা শূন্য থেকে মহাশূন্যে চলে যেতে পারেন। সুনিতা উইলিয়ামস ফিরে এলেও মহাশূন্য থেকে, অনেকে বলছেন বামপন্থীরা তারা শূন্য থেকে মহাশূন্যে চলে যাবেন এবারকার 26-এ। আর এবার যদি ভারতীয় জনতা পার্টি কোনোভাবে ক্ষমতা দখল করতে না পারে, তাহলে পরের বার বাম কংগ্রেসের দারুণ সুযোগ। কারণ মানুষ বুঝে যাবে যে তাহলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়ছে না, তৃণমূল অর্থাৎ শাসকের বিরুদ্ধে ভোট তখন কংগ্রেস বামেরা পাবে। এই থিওরি বা এই তত্ত্বে বিশ্বাস করো? আমি মনে করি 2026-এর নির্বাচনে আমাদের কাজ হবে, এই যে তৃতীয় পরিসরের কথা আমরা বলছি, হিন্দু মুসলমান ধর্ম এছাড়া আর একটা পরিসর তৈরি করা। তার রেজাল্ট কি হবে আমি এখন থেকে বলতে পারি না, কিন্তু আমি এটুকু বলতে পারি, এই আগের নির্বাচনগুলোতে, আমি আমার নির্বাচনের অভিজ্ঞতা, 2024-এ আমরা আগের বারের তুলনায় প্রায় 86,000 ভোট বেশি পেয়েছিলাম, 86,000, মানে দ্যাটস নট আ স্মল নাম্বার। এবং 2 মাসের ধরো আমাদের ক্যাম্পেইন ছিল। যদি আমরা সেই সময় দাঁড়িয়ে 86,000 মানুষকে এই রকম বিভাজন, এই রকম পোলারাইজেশন, এত মানি, এত মাসাল সবের পরেও যদি এতগুলো মানুষকে নতুন করে আমাদের দিকে আনতে পারি, আমি মনে করি না ইটস লস্ট ব্যাটল। ফলে 26-এ আমরা মহাশূন্যে যাব কিনা আমি জানি না, তবে 26-এও তৃণমূল বিজেপির ভণ্ডামির বিরুদ্ধে, ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চারে যারা কথা বলবে তারা আমরাই হব। পশ্চিমবঙ্গের বুকে বামপন্থী রাজনীতি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি কোনোদিনও শূন্যে অথবা মহাশূন্যে যাবে না। পিএইচডির পর এখানে থাকা হবে না দিল্লিতে? আপাতত আমি পিএইচডিটা জমা করব এবং তারপরে অবশ্যই ফিরে আসা পশ্চিমবঙ্গে। তারপরে ভাইবার একটুখানি কিছুদিন পর তার ভাইবা হবে, ভাইবার জন্য অবশ্যই আবার দিল্লি ফেরত যেতে হবে। তবে আপাতত বেশ কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গে ফিরে আসা, বালিতে ফিরে আসা, বাড়িতে ফিরে আসার একটা পরিসর, একটা সুযোগ তৈরি হয়েছে। তার মানে এর পরের যখন আমি সাক্ষাৎকারটা নেব তখন ডক্টর দীপশিতা ধর, হোপফুলি। হ্যাঁ, অবশ্যই। অনেক ভালো মানে সত্যি খুব ভালো লাগলো দীপশিতা, এতক্ষণ অনেক প্রশ্ন করেছি, খুব সুন্দরভাবে জবাব দিয়েছো। খুব ভালো থাকো, তোমার ডক্টরাল থিসিসটা দারুণ সাফল্যমণ্ডিত হোক। আর আমার মনে হয় 2026-এর আগে আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।